গাজন আসলে একটি কুসংস্কার। আমাদের শাস্ত্রে কোথাও গাজনের উল্লেখ পাই? আমরা দুটি ভাই শিবের গাজন গাই, ধন্য বাবা বড় কাছারি, বাজা বউয়ের ছেলে হয় না, দ্রুত করেও ডাক্তারি। আমাদের ছেলেমেয়েরা তারা গাজন বা চড়ক সম্বন্ধে খুব একটা জানেই না। মানুষ তো অনেক সময় যা হয় নিজেদের ফেলে আসা সংস্কৃতিকে ভুলতে বসে। চড়ক, এই যে কথাটা, এটা এলো কোথা থেকে? এই গাজন বা চড়ক, চড়ক হচ্ছে চড়া, এটা এসছে শিব পার্বতীর একটা ঘটনা থেকে, যেখানে শিব পার্বতী ছাড়া থাকতে পারেন না। ঝুল ঝাপে দেহ পুড়ে যাবে, কাঁটা ঝাপে দেহ রক্তাক্ত। বানরাজা ভাবলেন কৃচ্ছ সাধনার আরও একটা অন্তিম পর্যায়ে নিশ্চয়ই আছে, যেটা আমি করছি না, আর তাই মহাদেব দেখা দিচ্ছেন না। তখন উনি একটা নতুন পদ্ধতি প্রয়োগ করলেন, যার নাম বানফোড়া। বানফোড়াটা কি? প্রাচীন বাংলায় গাজন এবং চড়কের সাথে সং সাজা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, বহুরূপী সাজা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। দারুণ দারুণ না? খুব ইন্টারেস্টিং ঘটনা জানা যায় এই সাবজেক্টগুলো নিয়ে কথা বলতে শুরু করলো। একদম একদম। নীল এবং ষষ্ঠী একে অপরের কিন্তু পরিপূরক এবং মঙ্গল দান করে। এই যে ধরুন গাজনে যা যা হচ্ছে, চড়কে যা যা হচ্ছে, সেই পার্টিকুলার একই ধরনের জিনিস আমরা মহরমে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ মহরমও তো এক ধরনের কৃচ্ছ সাধনাই। সঙ্গে সঙ্গীতায় আপনাদের সঙ্গে আমি সঙ্গীতা। আজকের এই পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন লেখক এবং গবেষক ডক্টর সমুদ্র বসু। এই পডকাস্টে একেবারে ইউনিক একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, চড়ক বা গাজন। এই শব্দ দুটোর সঙ্গে আপনাদের মধ্যে অনেকেই হয়তো পরিচিত, কিন্তু আবার অনেকের কাছে একেবারে নতুন দুটো শব্দ। আমি ছোটবেলায় দেখেছি এই চড়ক বা গাজনকে নিয়ে ঠিক কতটা উন্মাদনা থাকতে পারে। বাংলার এই লোকসংস্কৃতি হারিয়ে যেতে বসেছে, যদিও গ্রাম বাংলার দিকে আজও চড়কের একটা উন্মাদনা রয়েই গেছে। সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এই পডকাস্টে। অনেক অনেক নতুন বিষয় জানতে পারবেন, সঙ্গে থাকুন। দাদা, সঙ্গে সঙ্গীতায় আপনাকে স্বাগত। নমস্কার। কেমন আছেন বলুন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছি দাদা। আর আমরা কিন্তু বছরের একেবারে শেষ পর্বে চলে এসেছি, বাংলা নববর্ষ আসতে চলেছে। একদম। তার আগে আমাদের আজকে একটা স্পেশাল টপিক নিয়ে আলোচনা হবে, চড়ক। চড়ক, গাজন ও চড়ক। একদম, গাজন ও চড়ক। আসলে বাংলায় তো বলে 12 মাসে 13 পার্বণ। তো সত্যি কথা বলতে 13-র অনেক বেশি পার্বণ আছে, আর এই চড়ক বা গাজন বর্তমান সময়ে বা বর্তমান প্রজন্মের কাছে একটা ভুলতে থাকা বিস্মৃত পার্বণ বলা চলে। একেবারেই তাই, কেননা আমাদের ছেলেমেয়েরা তারা গাজন বা চড়ক সম্বন্ধে খুব একটা জানেই না। জানেই না। অথচ ভাবুন, এই চড়ক বা গাজন কিন্তু ঠিক কবে থেকে শুরু হয়েছিল সেটা কেউ জানে না, আর যার ফলে বাংলার বিভিন্ন প্রবাদে এই চড়ক বা গাজন কিন্তু লুকিয়ে আছে। মানে সেই অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট থেকে শুরু করে চক্ষু চড়ক গাছ, ধান ভানতে শিবের গীত, কত বলবেন আর কি, এগুলো সব একটার পর রয়েছে, একটা। হ্যাঁ, কিন্তু আমরা মানে পেছনের যে স্টোরিটা রয়েছে সেটা আর খোঁজার চেষ্টা করি না। করি না আসলে। মানুষ তো অনেক সময় যা হয় নিজেদের ফেলে আসা সংস্কৃতিকে ভুলতে বসে। আমার মনে হয় চড়ক বা গজন তার একটা প্রকৃষ্ট উদাহরণ। তবে গ্রাম বাংলার দিকে কিন্তু আজও রয়েছে গাজন। আমরা ছোটবেলায় না গাজনের মেলা দেখেছি। আচ্ছা। হ্যাঁ, মানে চৈত্র মাসে আপনার মানে চৈত্র মেলা যেটা হতো, তার আগে আবার একটা মেলাও বসতো গাজনের জন্য। আচ্ছা। সমস্ত সন্ন্যাসীরা তারা আসতেন, যে মানুষরা আপনি সন্ন্যাসী। নদিয়ার ওখানে কিন্তু নদিয়া বৈষ্ণব ভূমি হলেও নদিয়ার চড়ক গাজন কিন্তু খুব বিখ্যাত। আমি একদম। অবশ্যই আলোচনায় বলবো নবদ্বীপের বুড়ো শিবের গাজনের কথা। তবে আমরা আমাদের ছোটবেলায় বলতে দ্বিধা নেই যে গাজন বা চড়ক কিন্তু কলকাতায় সেভাবে দেখেননি? দেখি। আমি দেখেছি, আমার সেই সৌভাগ্য হয়েছে। মানে তখন আমরা অপেক্ষা করে থাকতাম যে এই সময়টা কবে আসবে, আর রাত্রেবেলায় সবাই সেজে এসে অনুষ্ঠান করবেন বাড়ি এই বাড়িতে। সংসাজার পেছনেও কিন্তু একটা বড় ইতিহাস আছে। তবে সেটা বলতে গেলে আগে একদম গোড়ার থেকেই শুরু করি। চড়ক বা গাজন কিভাবে এলো। সত্যি কথা বলতে গাজন এই শব্দটা আবিধানিক শব্দ এসছে গর্জন থেকে। গর্জন মানে জোরে কিছু বলা। আবার শিবের গাজন মানে হচ্ছে শিবের গীত, অর্থাৎ গান, জোরে কথা বলা, এই সব থেকেই এই গর্জন
বা গাজন, এই শব্দ দুটোর উৎপত্তি হয়েছে। এবং এই গাজনের আসলে একটা চৈত্র মাসের শেষে এটা 3 দিন ব্যাপী উৎসব। এবার স্থান কাল প্রকারভেদে 3 দিনটা কখনো 7 দিন, এবং তার কিছু নিয়ম মানতে গেলে দেখা যায় সেটা গোটা 1 মাস। হ্যাঁ, মোটামুটি একটা মাস ওনারা সন্ন্যাস নেন অনেকেই। হ্যাঁ, গাজনের মানে এই গাজনের যে শেষ 3 দিন, মানে অর্থাৎ চৈত্র মাসের শেষ 3 দিন বলা হয় ঘাট সন্ন্যাস, তারপরে হচ্ছে নীল পুজো বা নীল ষষ্ঠী, এবং শেষ দিন যেটা সংক্রান্তি সেটি হলো চড়ক। এই গাজনের জন্য যারা আর কি গাজনে কৃচ্ছ সাধনা করবেন, সন্ন্যাস নেবেন বলে আগে থেকেই পরিকল্পনা করেছেন, তাদের এক শ্রেণীর মানুষ কিন্তু গোটা 1 মাস হবিষান্ন খেয়ে সাদা, লাল বা গেরুয়া কোনো একটা বসন পরে তারা 1 মাস কিন্তু ভিক্ষা করে যেটুকু তারা পান সেটুকু দিয়ে তারা তাদের পেট চালিয়ে নেন। আবার আরেক শ্রেণীর সন্ন্যাসী আছে যারা শেষ 7 দিন গাজন পালন করেন, আবার কেউ আছে শেষ 3 দিন করেন। এই 3 দিনের প্রথম দিনটা তাদের জন্য গুরুত্বপূর্ণ, যেদিনকে তারা সম্পূর্ণরূপে ভিক্ষুক সন্ন্যাসী সেজে তারা আর কি হবিষ্যান্ন খাবেন। সেটাকে বলা হয় ঘাট সন্ন্যাস, অর্থাৎ ঘাটে গিয়ে স্নান করে তারা সন্ন্যাস ধর্ম নিলেন, সেই জন্য ঘাট সন্ন্যাস। আর দ্বিতীয় যে দিনটি সেটিকে বলা হয় হচ্ছে নীল পুজো বা নীল ষষ্ঠী। তো এই নীল ষষ্ঠী তো আমাদের বাংলার ঘরে ঘরে, মানে এটা আমরা মায়েরা সবাই নীলষষ্ঠী করি হ্যাঁ, নর্মালি, অর্থাৎ বেশিরভাগ গাজন মানুষই বা করেন। চড়ক লোকে না জানলেও নীল ষষ্ঠীর সঙ্গে কিন্তু এখনো অঙ্গাঙ্গিভাবে বাঙালি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত সমস্ত পরিবারগুলি কিন্তু জড়িয়ে রয়েছে। নীল পুজো করা, নীলের ঘরের বাতি দেওয়া আজও দেখা যায়। আর তৃতীয় যেটা দিন সেটা হচ্ছে চড়ক বা গাজনের মূল উৎসব চৈত্র সংক্রান্তিতে, যেদিনকে চড়ক গাছে ঝুলতে দেখা যায় সেটাকে চড়ক বলা হয়। আর এই নীল ষষ্ঠী কীভাবে গাজনের সঙ্গে বা শিবের সঙ্গে যুক্ত হয়ে গেল সেটা একটু গল্পটা বলেই নি যখন প্রসঙ্গটা একদম একদম, উঠেছে। প্রসঙ্গটা চলেই হ্যাঁ, এলো। নীল, আমরা তো বাংলায় শিবের মূল ব্রত মানে শিবরাত্রি বলেই জানি, এবং সেটা শুধু বাংলা নয়, সেটা সারা ভারতবর্ষে। তাহলে হঠাৎ করে বাংলাতে ঠিক তার পরের মাসেই আরেকটা ব্রত কিভাবে এলো? আবার সেই ব্রতটা হচ্ছে সন্তানকে ভালো রাখার জন্য, সন্তানের মঙ্গলের জন্য ব্রত নীলষষ্ঠী। তো বলা হয় যে বহু বছর আগে এক ব্রাহ্মণী ছিল, তারা খুব শিবভক্ত ছিল এবং তারা বিভিন্ন শিব সোমবারের তারা ব্রত করত, তারা শিবকে নিয়মিত পুজো দিত, তারা সন্তান চাইত। কিন্তু ভাগ্যের পরিহাস এমন যে একটার পর একটা সন্তান পৃথিবীতে আসলেও তারা হয় মৃত সন্তান জন্মাতে থাকলো অথবা সন্তান মারা যেতে থাকলো। তো ব্রাহ্মণী তখন একটু ক্ষুব্ধ হয়ে ভগবানের প্রতি বলা চলে আস্থা হারিয়ে তারা কাশীতে চলে গিয়েছিল। কাশী শিবের স্থান, বেনারস, সেখানে গিয়ে তারা যখন ঘাটের ধারে বসে নিজেদের সুখ দুঃখের কথা আলোচনা করছে, তখন দেখলো একটা থুরথুরে বুড়ি, সে কোথা থেকে এসে বলছে, মা তুমি এখানে কাঁদছো কেন? তখন বলল যে আমাদের তো জীবনে দুঃখের কোনো অন্ত নেই, তাই আমরা বাবার এখানে এসছি, এত বছর ধরে আমরা বাবার ব্রত করে গেলাম, কিন্তু তবু আমাদের সন্তান বাঁচে না। তখন সেই বুড়ি তাকে বলল যে তুমি বাবার ব্রত করেছো, অথচ তুমি সন্তানকে বাঁচাতে পারছো না, তা তুমি নীলষষ্ঠীর ব্রত করো না কেন? তখন ব্রাহ্মণী বলল, নীলষষ্ঠী আবার কি? ষষ্ঠী নামটা অবশ্য আমরা শুনেছি, কিন্তু নীলষষ্ঠী তো শুনিনি। তখন সেই বৃদ্ধা তাদেরকে বোঝালো যে নীল এবং ষষ্ঠী একে অপরের কিন্তু পরিপূরক এবং মঙ্গল দান করে। তার কারণ নীল হচ্ছে শিব মহাদেব, যার স্থানে তোমরা বসে আছো, যার পুজো তোমরা এত বছর ধরে করে এসেছো, কিন্তু তোমরা শিবের পুজো করো বলে নিজেদের মধ্যে খুব অহংকারী ছিলে। অর্থাৎ তুমি যে শিবের পুজো করো, ব্রত করো, এটা নিয়ে তুমি এত গর্ব অনুভব করতে, তাই জন্যে তিনি ফল দেননি। ব্রত করলে, উপবাস করলে গর্ব করতে নেই, অহংকার করতে নেই, সেটা ধরে নিতে হয় নিজের জীবনেরই একটা অঙ্গ। এইভাবেই নীলার্ক অর্থাৎ শিব, তার সাধনা করতে হবে ষষ্ঠীর দিনে, চৈত্র মাসের যে ষষ্ঠী, শেষ ষষ্ঠী, যাকে নীলষষ্ঠী বলা হবে,
এবং ষষ্ঠী হচ্ছে অবশ্যই ছোট ছেলে মেয়ে জন্মানোর জন্য যে দেবীকে আমরা মা ষষ্ঠী। মা ষষ্ঠীকে আমরা বাঙালিরা আরাধনা করে আসি, সেই ষষ্ঠীর ব্রত করতে হবে নীল পুজোর দিন। অর্থাৎ একদিকে নীলের পুজো করতে হবে, আবার অন্যদিকে ষষ্ঠীরও পুজো করতে হবে সেই দিনকে। অনেকেই কিন্তু মা ষষ্ঠীকে হয়তো ডাকেন না, শুধুমাত্র শিবকে পুজো করেন, সেটাও কিন্তু সঠিক না। সেটা কিন্তু একটা ষষ্ঠীও পালন করতে হবে ষষ্ঠী ব্রত মেনে, এবং শিবের পুজো নীলের পুজো করতে হবে। বলা হয় যে নীলের ঘরে বাতি দিতে হবে, প্রদীপ দিতে হবে, কারণ প্রদীপ হচ্ছে শক্তির উৎস, প্রাণের উৎস। সেইভাবেই নীলষষ্ঠী বাংলার ঘরে ঘরে এরপর থেকে ছড়িয়ে পড়ল। আজও আছে নীলষষ্ঠী, আজও আজও আছে, কিন্তু হ্যাঁ। বাংলার ঘরে ঘরে হয়। হ্যাঁ, আমরা আবার একটু চড়কের দিকটায় চলে যাই। হ্যাঁ। চড়ক, এই যে কথাটা, এটা এলো কোথা থেকে? এই গাজন বা চড়ক, চড়ক হচ্ছে চড়া। আমি চড়লাম, কোথায় চড়লাম? চড়ক গাছে চড়লাম। এবার কেন চড়ক গাছে চড়লাম সেই বিষয়ে আসতে গেলে একদম ফিরে যেতে হবে গাজন বা চড়কের গোড়ার কথায়, অর্থাৎ কিভাবে গাজন বা চড়ক এলো। এর একটা লোকপৌরাণিক একটা আখ্যান রয়েছে। আমি লোকপৌরাণিক কেন বললাম, এর মধ্যে লৌকিকতা মিশিয়ে আছে, আবার পুরাণও মিশিয়ে আছে, তাই জন্যে একটা লোকপৌরাণিক আখ্যান এর পেছনে রয়েছে। পুরাকালে বান রাজা বলে এক রাজা ছিল। এই বান রাজার কথা আমরা একাধিকবার বিভিন্ন জায়গায় শুনেছি, উত্তরবঙ্গে বানেশ্বর শিবের মন্দিরও আছে। তো এই বান রাজা ছিলেন শিবভক্ত। তো বান রাজা শিবকে পাওয়ার জন্য কঠোর তপস্যায় বসলেন। এই বান রাজা কঠোর তপস্যায় বসলেন যে পাহাড়ের ওপর, তার নাম খাড়ি পাহাড়। আমার নিজের জানা নেই এই পাহাড় কোথায়, এরকম অনেক জায়গার নামই পুরাণ বা লোকসাহিত্যে পাওয়া যায়। তো বলে যে খাড়ি পাহাড়ে বান রাজা শিবের তপস্যায় বসেছিলেন। শিব দেখা দেন না, শিবকে ডেকে 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 বান রাজা ক্লান্ত হয়ে পড়লেন। তখন বান রাজা সিদ্ধান্ত নিলেন যে শিবকে পাওয়া তো সহজ কথা নয়, শিবকে পেতে গেলে নিশ্চয়ই কোনো না কোনো কষ্ট সাধন করতে হবে, কৃচ্ছ সাধন করতে হবে। তখন বান রাজা ঠিক করলেন যে তিনি নিচে আগুন জ্বালিয়ে নিজেকে গাছের ডালে বেঁধে, পা দুটো থাকবে উপরে আর মাথাটা থাকবে নিচে, দিয়ে উনি আগুনে মাথাটাকে ঘোরাবেন। এই যে পদ্ধতিটা উনি করেছিলেন, এটাকে বলা হয় ঝুলঝাপ। তারপর থেকেও এই ঝুলঝাপ প্রচলিত হয়েছে বাংলায়, যেখানে যে কোনো গাজন সন্ন্যাসীরা নিজেদেরকে গাছের উপরে বেঁধে রাখবে এবং মাথাটা নিচে ঝুলিয়ে দেবে, পাটা উপরে বাঁধা থাকবে এবং সে ঝুলবে, আর নিচে আগুন, সেই উত্তাপ তার মুখে, নাকে, কানে, মাথায় আসবে, পুড়ে যাবে। এই কৃচ্ছ সাধনার নাম হচ্ছে ঝুলঝাপ। তো বান রাজা ঝুলঝাপ করলেন, কিন্তু শিব দেখা দেন না। তখন উনি ভাবলেন শিবের মন এতে গলছে না, আরও কঠিন কিছু করতে হবে। তখন তিনি কি করলেন, অনেক কাঁটা গাছ গ্রাম মফস্বলে গেলে দেখা যায়, সেই কাঁটা গাছ তিনি বিছিয়ে দিয়ে গাছের ওপর থেকে, মতান্তরে পাহাড়ের ওপর থেকে উনি ঝাঁপ মারলেন। এই ঝাঁপটাকে বলা হয় কাঁটা ঝাঁপ। এখনো বিভিন্ন জায়গায় কাঁটা ঝাঁপ দেখতে এটা আমি পাওয়া যায়। দেখেছি, হ্যাঁ, নিজে দেখেছি। এটা আমিও এক জায়গায় দেখেছি বিগত কয়েক বছর আগে। এটা গ্রাম মফস্বলে এখনও কিন্তু কাঁটা ঝাঁপ হয়। ইভেন বেশ কিছু ভিডিও টিডিওতেও এই কাঁটা ঝাঁপের ভিডিও এখন দেখা যায়। তো আমি জানি না যে এই কাঁটা গাছটা কতটা এখন আগের কাঁটা গাছের মতো কিনা। তো কিন্তু এই কাঁটা গাছ কিন্তু বান রাজা এই ঝাঁপটাকে আবিষ্কার করে গেছিলেন। তো ওনার দেহ রক্তাক্ত হয়ে গিয়েছিল, কারণ ঝুলঝাপে দেহ পুড়ে যাবে, কাঁটা ঝাঁপে দেহ রক্তাক্ত হবে। এই দুই ঝাঁপেও কিন্তু মহাদেব সন্তুষ্ট হলেন না। তখন বান রাজা ভাবতে থাকলেন আর কি করা যায়। তখন উনি কি করলেন, রাজাদের সেই সময় মূল হাতিয়ার ছিল তীর আর তরবারি। তো তীর আর তরবারি উনি নিচে পুঁতে দিলেন, দিয়ে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে পাহাড়ের ওর ওপর ঝাঁপিয়ে পড়লেন। এই ঝাঁপটাকে বলা হতো বঁটি ঝাঁপ। এই বঁটি ঝাঁপও কিন্তু ক্রমশ গ্রাম বাংলায় ছড়িয়ে পড়ল। পরে অবশ্য আইন করে এটাকে নিষিদ্ধ করা হয়, সে প্রসঙ্গে আসছি পরে। তো এই বঁটি ঝাঁপ, এতেও উনি কিন্তু রক্তাক্ত হয়ে গেলেন। বান রাজা ভাবলেন কৃচ্ছ সাধনার আরও একটা অন্তিম পর্যায়ে নিশ্চয়ই আছে, যেটা আমি করছি না, আর তাই মহাদেব দেখা দিচ্ছেন না। তখন উনি একটা নতুন পদ্ধতি প্রয়োগ করলেন, যার নাম বানফোড়া। বানফোড়াটা কি? সেটা হচ্ছে তরবারি নিয়ে দেহের একটা
নির্দিষ্ট অংশে দিয়ে প্রবেশ করিয়ে দেহের আরেকটা অংশ দিয়ে তরবারিটাকে বার করলেন। এইটার নাম হচ্ছে বান ফোঁড়া, অর্থাৎ ফুঁড়লেন, অর্থাৎ ঢুকিয়ে দিলেন, ভেদ করলেন, তাই নাম হয়েছে বান ফোঁড়া। এবার এই বান ফোঁড়া কালের স্রোতে আরও 3 ধরনের বান ফোঁড়ার প্রবর্তন হলো, সে প্রসঙ্গে আসছি পরে। তবে মহাদেব এবার কিন্তু প্রসন্ন হলেন এবং মহাদেব এসে বান রাজাকে আশীর্বাদ করলেন এবং সেই থেকে উনি বললেন, আমাকে পাওয়ার জন্য এই যে কৃচ্ছ সাধনা, এটাই আগামী দিনে কি বলে চড়ক গাজন হিসেবে পরিচিত হবে। এবং বান রাজার যে শিবের আশীর্বাদ পেলেন, তার যারা ভক্ত, তার যারা দেশবাসী, তারাও আনন্দে তখন শিবগীত গাইতে শুরু করলেন। এটাকে বলা হয় গর্জন, যার থেকে এলো গাজন। আবার একটু লোকসাহিত্যে যদি আমরা ফিরে যাই, সেখানে আরেকটা ব্যাখ্যা রয়েছে, যেখানে বলা হচ্ছে যে এই গর্জন বা গাজন এটা এসছে শিব পার্বতীর একটা ঘটনা থেকে, যেখানে শিব পার্বতী ছাড়া থাকতে পারেন না। তো এবার পার্বতীকেও তো মাঝে মাঝে যেতে হবে তার বাপের বাড়িতে। কোনো না কোনো সময় তিনি বাপের বাড়ি গেছেন আর ফিরছেন না। এবার শিব তো ভেঙে পড়েছেন। এবার স্বর্গের অপ্সরা তার মনে হয়েছে যে শিবকে এরকম বিষণ্ণ দেখলে তো কারই বা ভালো লাগে। তখন তারা দেবরাজ ইন্দ্রের আদেশে শিবের সামনে একজন পার্বতী সেজে আর বাকিরা নানা সখী সেজে শিবের সামনে নৃত্য প্রদর্শন করলেন। শিব বুঝতে পারলেন যে ইনি পার্বতী এসছে, কিন্তু আদপে তা সত্য নয়। এই যে তারা নিজেদের বেশ বা রূপ পরিবর্তন করে সেজে শিবের সামনে বা শিবের উদ্দেশ্যে নাচ গান প্রদর্শন করলেন, এইটা থেকেই নাকি শিবের গাজন বা শিবের গীতের উৎপত্তি। এটাও একটা, তার মানে যেটা পরে আমরা সংসেজে নাচ গান দেখতে পাই সেটা এটার থেকে এই যে লিঙ্কড। সংসাজা, প্রাচীন বাংলায় গাজন এবং চড়কের সাথে সংসাজা কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, বহুরূপী সাজা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। আজকের অবশ্যই কলকাতায় আমি তো দেখিনি বহুরূপী, তবে তারকেশ্বর বা বড়কাছারির দিকে গেলে কিন্তু এখনো নদিয়াতেও আমরা দেখেছি, বহুরূপীরা আমরা বহুরূপী দেখেছি, এবং দেখা বিশেষ যায়। করে এই সময়টাই দেখা এই যেত। সময়টাই চৈত্র মাসে। তার কারণ এইভাবেই এই যে সংসেজে বহুরূপী হয়ে আসার যে প্রবণতা, সেটা কিন্তু এই চড়ক গাজন থেকে মনে হয়। এবং প্রত্যেকটা বাড়িতে ধরুন মানুষ অপেক্ষাই করতেন যে কখন এনারা আসবেন, এনাদের জন্য আলাদা করে ধরুন চাল ডাল আলাদা করে রাখা একদম, থাকতো। কারণ এরাও কিন্তু, এই বহুরূপীরাও কিন্তু এই সময়টা ভিক্ষা করে, ভিক্ষার্জিত যাই পাক না কেন সেই দিয়েই তারা পেট চালাতো। এখনও এই রীতিটা হয়ে আসছে। আগে কলকাতা শহরে কিন্তু বহুরূপী ঘরানা কিন্তু ছিল, যেটা এখন আর নেই। আবার কিছু বহুরূপী শ্লেষাত্মক বোধ করে বাবু সংস্কৃতির ওপর বহুরূপী সেসবও ছিল। তবে এই চৈত্র মাসেই কিন্তু বহুরূপীদের এই কলকাতার বুকেও কিন্তু আনাগোনা সব থেকে বেশি হতো। তবে একটা বিষয় দাদা, মানে এটা যদি আমরা লক্ষ্য করি, আমরা কিন্তু সমাজের একটু অন্তজ শ্রেণীর মানুষকেই দেখব এই গাজনের সঙ্গে বা চড়কের সঙ্গে যুক্ত হতে, আর সবাইকে কিন্তু দেখা যায় না। এটার কি কোনো কারণ রয়েছে? একটু আগেই যখন আমি বললাম যে বান রাজার সময় থেকেই এই চড়কের উৎপত্তি, বান রাজা নিজেও অন্তঃশ্রেণীর একজন রাজা ছিলেন। আর অন্তঃশ্রেণীর পক্ষেই, যারা মাটির কাছাকাছি থাকেন, তাদের পক্ষেই কিন্তু এমন কৃচ্ছ সাধনা সম্ভব। আর সত্যি কথা বলতে কৃচ্ছ সাধনার বাইরেও যারা চাষবাস করতেন সেই সময়, তাদের কাছে বা যারা পিছিয়ে পড়া দরিদ্র মানুষের কাছে এই 1 মাসব্যাপী এটাও কিন্তু একটা সুযোগ ছিল যে তারা ভিক্ষার্জিত কিছু নিয়ে তারা খাওয়া দাওয়া করবেন, বা কোনো তাদের আর্থিক হয়তো সেই সময় কিছু তারা লাভবানও হতেন। তো আমার মনে হয় এটাও একটা কারণ হতে পারে যে সেই সময় অন্তঃশ্রেণীর মধ্যে এই চড়ক বা গাজন অত্যন্ত জনপ্রিয় হয়ে পড়ে। এবং এই যে ধরুন আমরা একটা জিনিস দেখেছি চড়কের ক্ষেত্রে, বলা হয় শিব পার্বতীর বিয়ে হয় এই সময়টায়। এদিকে আমরা দেখতে পাচ্ছি যখন শিবরাত্রি হচ্ছে, শিবরাত্রিতেও আমরা বলছি শিব পার্বতীর বিয়ে হয়। এটার কি ব্যাখ্যা? মানে মাত্র 1 মাস আগে আমরা দেখলাম শিব পার্বতীর বিয়ে, আবার আমরা এখানে দেখতে পাচ্ছি শিব পার্বতীর বিয়ে। এখানে মিলছে না কোথাও একটা। দেখুন, একটা কথা হচ্ছে শিবরাত্রি, মহাশিবরাত্রি, এটা একটা
অল ইন্ডিয়া ব্যাপী এটার পুরাণে এর উল্লেখ রয়েছে। তো অনেক জায়গাতেই এখানে শিবরাত্রিতে শিব পার্বতীর বিয়ে বলে অভিহিত করা হয়। আবার বাংলায় যদি আপনি শিবরাত্রির গল্পটা দেখেন, সেখানে কিন্তু সেই ব্যাধের শিবের আশীর্বাদ লাভের গল্পটা উঠে আসে, যেখানে ব্যাধ ক্লান্ত হয়ে একটা গাছে বেলগাছের নিচে ছিল এবং তখন নিচে একটি শিবলিঙ্গ ছিল। ওই রাত্রেই একটা বেলপাতা শিবের মাথায় পড়ে, যার থেকে শিবরাত্রি শুরু। তো বাংলায় কিন্তু শিব পার্বতীর যে বিয়ে, সেটা কিন্তু শিবরাত্রির বদলে কিন্তু এই গাজন বা চড়কেই কিন্তু প্রচলিত। তার কারণ বাংলায় বরাবরই মহাশিবরাত্রি, সেখানে শুধু শিবকে আরাধনা করা হয়। আপনি যদি ভারতের অন্যান্য কিছু জায়গায় যান, সেখানে কিন্তু দেখবেন হরপার্বতীর একসাথে আরাধনাটা খুব বড় করে হচ্ছে শিবরাত্রির সময়। বেনারসেই বাংলাতেও দেখা হয়, যায়। বাংলাতেও অনেক জায়গায় হরপার্বতীর মূর্তি গড়ে শুধু শিবরাত্রির সময়ই হরপার্বতীর মূর্তি গড়ে পুজো করা হয়। আমি মুর্শিদাবাদে গিয়ে এটা দেখলাম। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ হয়। কিন্তু এই যে মানে লোকবিশেষে, স্থান বিশেষে এই কারণ কিন্তু আলাদা। কোথাও বলা হয় শিব পার্বতীর বিবাহ, কোথাও সেটা না বলা হয়। কিন্তু সব জায়গায় কিন্তু গাজন বা চড়ক বাংলায় মানে কিন্তু শিব পার্বতীর বিয়ে। এবং শিব পার্বতীর বিয়ে মানেই সেখানে একটা উল্লাস, অর্থাৎ ভূত প্রেত তারা আনন্দ করছে, উল্লাস করছে, তারা চিৎকার করছে, গর্জন করছে, গাজন। এইভাবেই কিন্তু অন্তত বাংলায় গাজন এসছে এইভাবেই। অ্যাকচুয়ালি বাংলার শিবও তো আলাদা, আমাদের তো বুড়ো শিব। আমাদের বুড়ো শিব। আর এই বুড়ো শিব প্রসঙ্গে যখন আপনি বুড়ো শিবের কথাটা তুললেনই, বুড়ো শিবের গল্পটাও না হয় একটু বলে দিই। একদম। বুড়ো শিব সারা বাংলায়, বুড়ো শিব প্রচুর জায়গায় ছড়িয়ে আছেন। কিন্তু বৈষ্ণবভূমি নদিয়ার নবদ্বীপে কিন্তু বুড়ো শিবের একটা মন্দির রয়েছে, বহু প্রাচীন সেই মন্দির। সেই বুড়ো শিবতলায় আজও কিন্তু গাজন অনুষ্ঠিত হয়, কিন্তু একটু ব্যতিক্রমী। কিভাবে ব্যতিক্রমী? গাজনটা কিন্তু ঠিক 3 দিন আগে সংক্রান্তির হয় না। এখানে আমার মানে একদম শেষ যে দশমীটা পড়ে, সেই দশমী তিথিতে সেখানে কিন্তু শুক্ল দশমী যে তিথি, সেই দশমী তিথিতে বুড়ো শিবকে নিয়ে একটি বিশাল পরিক্রমা বেরোয় এবং বলা হয় বুড়ো শিব যাচ্ছেন পোড়ামাতলায় বিয়ে করতে। কারণ পোড়ামা হচ্ছেন নবদ্বীপের আরাধ্যা মা এবং শক্তি। আর এর পেছনে একটা গল্প রয়েছে। বেশ কয়েকশো বছর আগে, সেই সময়ে নবদ্বীপের একজন অত্যন্ত ধনী ব্যক্তি, নাম তারাপদ বাগচি, মতান্তরে অন্য নামও ব্যবহার করা হয়, কিন্তু আপাতত প্রামাণ্য নাম এটাই। তিনি একটি বিশাল মিছিল করে বেশ বরযাত্রী নিয়ে বুড়ো শিবকে সাজিয়ে গুজিয়ে এবং সঙ্গে 1000 রৌপ্য মুদ্রা নিয়ে তিনি যাচ্ছিলেন পোড়ামাতলায়। সেখানে তিনি এই রৌপ্য মুদ্রাগুলোকে চারিদিকে উনি বিলি করবেন ভেবেছিলেন। এবার ওখানে গিয়ে সেখানে দেখা যায় পোড়ামাতলায় যে 1000 জন অলরেডি উপস্থিত হয়ে গেছে কোনোভাবে খবরটা পেয়ে, এবং তাদের মধ্যে কিন্তু এই রৌপ্য মুদ্রাগুলি তিনি বিলি করে দেন, এবং এভাবেই পোড়ামাতলায় কিন্তু বুড়ো শিবের বিয়ে শুরু হয়। এবং আজও কিন্তু সেই একইভাবে বুড়ো শিবের বিয়ে, এই রীতি কিন্তু নবদ্বীপে চলে আসছে। দারুণ দারুণ না, খুব ইন্টারেস্টিং ঘটনা জানা যায় এই সাবজেক্টগুলো নিয়ে কথা বলতে শুরু করলে। একদম একদম। আমাদের কথা বলাই হয়ে ওঠে না, মানে আমাদের এই প্রাচীন রীতি, প্রাচীন ব্রত, এগুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, একদমই। তবে বাংলার আপনি যদি এখনো বিভিন্ন প্রান্তে যান, সেখানে কিন্তু আপনি চড়ক এবং গাজন আগের মতোই, এবং বলতে গেলে বেশ জাঁকজমক ভাবে আর কি পালিত হয়। আমি দুটো গাজনের কথা বলি। এই দুটো গাজন একটু অন্য রকম গাজন। একটি হয় মুর্শিদাবাদের কান্দি মহকুমার কান্দিতে। এই কান্দিতে নৃমুণ্ড নিয়ে বা নরমুণ্ড নিয়ে কিন্তু গাজন আজও পালন করা হয়, এবং কয়েক হাজার সন্ন্যাসী তারা কিন্তু সমবেত হন, এবং কয়েকশো মানুষের হাতে কিন্তু নৃমুণ্ড দেখা যায়, এবং তারা কিন্তু সেজে অনেক রক্তকরবীর মালা পরে, লাল সিঁদুর লেপে, তারা লাল বস্ত্র পরে, রক্তকরবীর মালা পরে তারা একত্রিত হয়ে
গাজন উদযাপন করে এবং তাদের হাতে কখনো থাকে নৃমুণ্ড, কখনো মাথায় বাঁধা থাকে নৃমুণ্ড, আবার কারো কারো আবার গলাতেও নৃমুণ্ডের মালা দেখা যায়। তো এই নৃমুণ্ডগুলো কোথায় এলো আপনি হয়তো প্রশ্ন করবেন। হ্যাঁ, তো মানে এত এত মানুষের সত্যি করটি কথা কোথা থেকে বলতে এই আসছে? করটির ইতিহাস কারো জানা নেই, এগুলো ওদের কাছেই থাকে, কারণ কয়েকশো বছর ধরে কান্দিতে এই উৎসব পালন হয়ে আসছে এবং একটা সময় নিশ্চয়ই শ্মশান থেকে এগুলো সংগ্রহ করা হতো। সেই প্রাচীন নৃমুণ্ড আজও সেখানে ব্যবহার করা হয়। রুদ্রদেবের মন্দির ঘিরে এই গাজন। এবার রুদ্রগাজন বলে না এটাকে? রুদ্রগাজন বলা হয় একে। এবার এই রুদ্রদেবকে, এটা বলাটা খুব প্রয়োজনীয়, তার কারণ এই মুর্শিদাবাদের কান্দির এই রুদ্রদেবের মন্দির অতি প্রাচীন মন্দির এবং এই রুদ্রদেব কিন্তু বলা হয় শিব হলেও তিনি তিনি একজন বুদ্ধ অবতার। কিভাবে আচ্ছা। বুদ্ধ অবতার? ওনার আগমন কিন্তু তিব্বত থেকে। বহু বছর আগে কান্দিতে এক ব্রহ্মচারী সাধক, কামদেব ব্রহ্মচারী, তিনি এসে থাকতেন এবং তিনি সেখানে সাধনা করতেন। তখন তো কান্দি আজকের জনপদ ছিল না, শ্মশানভূমি ছিল। এই ব্রহ্মচারী যিনি, কামদেব ব্রহ্মচারী যিনি থাকতেন, তার এক শিষ্য ছিল, সে আবার কান্দিরই জনৈক সিংহ পরিবারের, তার নাম রুদ্রদেব সিংহ। এবার রুদ্রদেব সিংহ জানতে পারলেন যে তার গুরুদেবের কাছে এরকম একটি বুদ্ধ মূর্তি রয়েছে যেটি উনি তিব্বত থেকে এনেছেন। তো উনি গুরুদেবের থেকে ওনার পারমিশন নিয়েছিলেন যে এই মূর্তিকে উনি পূজা করবেন এবং তার গুরুদেব তাকে সেই অনুমতি দিয়ে গিয়েছিলেন এবং তার কয়েকদিন পরেই কিন্তু গুরুদেব দেহত্যাগ করেন। তারপর থেকে সেই রুদ্রদেব সেই মূর্তিটিকে সেখানে প্রতিষ্ঠা করে তার পূজা আর্চা শুরু করলেন। এই প্রসঙ্গে নানা মত পাওয়া যায়। কেউ বলে সেই সময়ে কদিনের মধ্যেই সেই মূর্তিটি চুরি যায়, কেউ বলে গঙ্গায় স্নান করতে গিয়ে সেই মূর্তিটি গঙ্গায় তলিয়ে যায়, আবার কেউ বলে যে না, সেই মূর্তিটি এখনও পূজা রয়েছে। হয়ে আসছে। তবে আমি যতদূর জানি এবং যতটুকু প্রামাণ্য তথ্য মেলে, বর্তমান যে মূর্তিটি অনুরূপ হলেও সেটি কাশী থেকে আনানো শখানেক বছর আগে, মানে অত পুরনো নয়, কিন্তু মূর্তিটি অনুরূপ। এবং বলা হয় যে মূল যে মূর্তি ছিল তার সঙ্গে একটি কালরুদ্র মূর্তি ছিল এবং সেই কালরুদ্র মূর্তিটি চুরি যায় এবং সেই থেকেই এই যে কাল রুদ্র ভৈরব, সেখান থেকেই এই রুদ্রদেবের নাম। আবার মতান্তরে এই রুদ্রনাথ যিনি সিংহ পরিবারের, তার আরাধ্য বলে রুদ্রদেব, রুদ্রদেবের মন্দির। তো আমরা তো সেই রুদ্রের উল্লেখ বেদেও পাই। বেদেও পাই, হ্যাঁ, শিবেরই আরেক অবতার, আরেক নাম রুদ্র। তো এই রুদ্রদেবের মন্দির, তবে আপনি যদি যান, আমি নিজে গিয়েছি এবং মূর্তিটা দেখলে কিন্তু অবশ্যই আপনার কিন্তু প্রথমেই এটা মনে হবে কোনো বুদ্ধদেবেরই কিন্তু মূর্তি। বৌদ্ধ মূর্তি এক মনে হবে। ঝলক দেখলে কখনোই শিব বলে মনে হবে না। কিন্তু এভাবেই কিন্তু সমস্ত ধর্ম মিলেমিশে এক হয়ে গেছে। তাকেই আমরা কিন্তু শিব রূপে সেখানে পুজো করছি, তাকে ঘিরে এত বড় উৎসব করছি এবং ওই 3 দিনের কান্দিতে গাজন দেখার মতো, ওই যে নৃমুণ্ড নিয়ে উল্লাস নাচ এবং ওই যে নৃমুণ্ড নিয়ে তাদের সাংঘাতিক তাদের রূপসজ্জা, এটা মনে হয় না দেখলে ঠিক বোঝানো সম্ভব না। আমি খানিকটা আইডিয়া করতে পারছি আপনার কথাটা শুনে। আমরা যেরকম বেনারসের ভস্য, যে ওদের হোলিটা হয় মাসান হোলি, মাসান হোলি, তখন হ্যাঁ। যেরকম হয়, আই থিঙ্ক খানিকটা এরকমই এখানে একদম, হবে। হ্যাঁ, হ্যাঁ। এখানে আবিরের পরিবর্তে একটু সিঁদুরের ব্যবহারটা যা হয়, মানে বাংলায় অনেক বেশি, এবং রক্তকরবীর মালা, ওই সময় করবী ফুল দিয়ে তারা মালাগুলো গাঁথে, এটাও একটু অন্যরকম, তাই না? আমরা বিভিন্ন জায়গায় দেখি পলাশের মালা, কিন্তু হ্যাঁ। এখানে একটু অন্যরকম। তো এইভাবেই আরেকটি ব্যতিক্রমী গাজন মুর্শিদাবাদেরই অদূরে পূর্ব বর্ধমান জেলায় কুরমুনে হয়। বর্ধমান থেকে 10 কি 15 কিলোমিটারের দূরত্বেই একটি গ্রাম কুরমুন। সেখানে আবার ধুনুচি নাচ খুব বিখ্যাত। সেখানে দলে দলে মানুষ একটি জায়গায় সমবেত হয়। জায়গাটির নাম হচ্ছে ঈশানেশ্বর শিব মন্দির। আচ্ছা। ঈশানেশ্বর শিব মন্দির এবং ঈশানেশ্বর এবং তার ছেলে গাজনেশ্বর, এই দুজনকে ঘিরেই কিন্তু ওখানকার কুরমুনের গাজন। এবং মানে সবাই সমবেত হয়ে ছাই মেখে ধুনুচি নাচ এবং হাতে থাকবে নৃমুণ্ড,
কখনো গলায় নৃমুণ্ডর মালা বা মাথায় নৃমুণ্ড বাঁধা, অর্থাৎ কিছুটা সিমিলারিটি আছে কান্দির যেটা সঙ্গে। কান্দির সঙ্গে, কিন্তু ধুনুচি নাচটা কিন্তু এখানে এক্সক্লুসিভ। এবং ধুনুচি নাচ এই কুড়মুনের গাজন আমি নিজে দেখেছি যে প্রচুর 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 ফটোগ্রাফার ওই কুড়মুনে যান ওই সময়ের ওই গাজনের বিভিন্ন ইভেন্টগুলো তাদের লেন্সবন্দি করতে। এবং তার আগে কিন্তু আমরা এতটা কুড়মুনের গাজন জনপ্রিয় ছিল না। বেশ কিছু ফটোগ্রাফারের তাদের সৌজন্যে এই কুড়মুনের গাজন কিন্তু বর্তমান সময়ে অন্তত বেশ জনপ্রিয় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গতে। তো আমার মনে হয় এই নৃমুণ্ড নিয়ে হয়তো আরও অনেক জায়গাতেই এই ধরনের গাজন হয়, আমরাই বা না, কতটা খবর শ্মশান রাখি। গাজন তো আছে, শ্মশানে গাজন তো হয়, ছাই মেখে গাজন হয় ছাই মেখে শ্মশানে গিয়ে। গাজন হয়। হ্যাঁ, সেটা হয়। মানে দেখুন, আগে তো যেটা আমরা জানতে পারছি যে ধর্ম গাজন ছিল, তারপর আমরা এই শিবের গাজন দেখতে শিবের পাই। গাজনে আসি, আমরা দুটি ভাই শিবের গাজন গাই। একদম। কবেকার সেই প্রবাদ। এবং এই যে সময়টা এন্টায়ার একটা মাস গৃহস্থ মানুষরা তারা সন্ন্যাস নিয়ে নিচ্ছেন, এটা ঠিক। কতটা অদ্ভুত একটা ব্যাপার। অদ্ভুত, কারণ তারা প্রত্যেকেই ঈশ্বরকে পাওয়ার জন্য যে কৃচ্ছ সাধনা করায় এটা আমাদের মানে লোককাল থেকেই এটা চলে আসছে। এটা এই ব্রত রাখা, সেখানে উপবাস করাও তো এক ধরনের কৃচ্ছ সাধনা। সবই নিজেদের লোভকে সংবরণ, ষড়রিপুকে সংবরণ করবার জন্য এগুলির উৎপত্তি। চড়ক বা গাজনও কিন্তু তার ব্যতিক্রম নয়। আর এই প্রসঙ্গে একটু আগে যখন আমি বললাম বান ফোড়ার কথা, হ্যাঁ, এই বান ফোড়ারও কিন্তু আবার 3 রকম বান ফোড়া হয়। আমি কয়েক বছর আগে বর্ধমানের দিকে একটি জায়গায় এবং হুগলিতেও আমি এরকম দেখেছি যেখানে কপাল বান বলা হয়। প্রথমটি হচ্ছে কপাল বান বা কপাল ফোড়া, অর্থাৎ কিনা একটা বানকে আর কি প্রথমে ঘি মাখিয়ে বা মাখন মাখিয়ে একটু সিঁদুরের প্রলেপ দিয়ে সেটাকে কপালের মানে একটা জায়গা দিয়ে ঢুকিয়ে আরেকটা জায়গা দিয়ে বার করে, সেটাকে বলা হয় কপাল ফোড়া। অর্থাৎ কপালকে ফুঁড়লাম, কপালকে ভেদ করলাম। আবার কিছু জায়গায় দেখা যায় যে এই বানটাকেই আপনার পাঁজরের এক জায়গা দিয়ে ঢুকিয়ে আরেক জায়গা দিয়ে বার করে আবার দিচ্ছে। গালেও আছে। গালেও আছে। এবার পাঁজরে যখন ঢোকানো হয় সেটার নাম হয়ে গেল ত্রিশূল ফোড়া। কীরকম অদ্ভুত, তার কারণ মহিষাসুরকেও ত্রিশূল পাঁজরে বেঁধা হয়েছিল, তাই জন্য ওটার নাম হয়ে গিয়েছে ত্রিশূল ফোড়া। আবার আরেকটা সবথেকে ভয়ঙ্কর যেটা আমার লাগে, এবং এটা মনে হয় এখনও বিভিন্ন জায়গায় হয় এবং আমরা ইউটিউব বা ফেসবুক খুললে অনেক পিঠেরটা জায়গাতেই দেখা বলছেন? যায়, না সেটা হচ্ছে জিভে। হ্যাঁ, জিভে দেখা জিভের যায়। মানে এটা যে কি সাংঘাতিক, কি বলে, এটাকে বলা হয় সর্পফোড়া বা জিহ্বা ফোড়া। অর্থাৎ কি বলে, জিভের একটা অংশ দিয়ে ঢুকিয়ে আরেকটা অংশ দিয়ে বার করে দেওয়া হয়। সত্যি কথা বলতে এই যে 3টে আমরা বললাম আমরা শিবের উদ্দেশ্যে করি, জানেন দক্ষিণ ভারতেও না জানুয়ারি মাসে ওই পৌষ সংক্রান্তির আগে ওদেরও কিন্তু এরকম একটা উৎসব হয়। আচ্ছা, একই ধরনের? একদম এইরকমই কপাল ফোড়ে, এইভাবেই জিভ ফোড়ে, এইভাবেই পাঁজর ফোড়ে, কিন্তু দেবতাটি বদলে যায় একটু। আপনি ভাবলেই বুঝে যাবেন কোন দেবতার কথা বলছি। ওখানে এই উৎসবটা করা হয় মুরুগানের জন্য, মানে বাবার ছেলের জন্য। বাবার ছেলের জন্য। মানে এই প্রসঙ্গে সত্যি কথা বলতে মানে বিভিন্ন ধর্মেই আছে। হ্যাঁ, এটা তো বলতেই হবে। আমি একটা অদ্ভুত সিমিলারিটি দেখছিলাম। এই যে ধরুন গাজনে যা যা হচ্ছে, চড়কে যা যা হচ্ছে, সেই পার্টিকুলার একই ধরনের জিনিস আমরা মহরমে দেখতে পাচ্ছি। হ্যাঁ, কারণ মহরমও তো এক ধরনের কৃচ্ছ সাধনাই। মানে সেখানেও কিন্তু আমরা ঈশ্বরকে পাওয়ার জন্য, ঈশ্বরকে তুষ্ট রাখার জন্য আমরা সেই কৃচ্ছ সাধনা করছি। আজ তো সব কিছু সত্যি কথা বলতে গেলে ঈশ্বর তো একই। হয়তো কখনো হিন্দু ধর্মে তারা হিন্দুদের মতটা রাখছেন, মুসলিম ধর্মে সেই মতটা রাখা হচ্ছে, আবার খ্রিশ্চান ধর্মে তাদের মতটা রাখা হচ্ছে, কিন্তু আমাদের কাছে তো ঈশ্বর একই। এবং অদ্ভুতভাবে নিয়মগুলো বড্ড একরকম। সেই একই কৃচ্ছ সাধন, আপনি ভাবুন। সেই একই রকমভাবে নিজের উপর মানে অত্যাচার করা, কোথাও না কোথাও ভগবানকে তুষ্ট করার জন্য। কেউ ভগবানকে তুষ্ট করার জন্য করছে, কেউ আল্লাহকে তুষ্ট করার জন্য আসল করছে। কথা হচ্ছে কোনো না কোনো সময় থেকে তো এই উৎসবগুলোর প্রচলন হয়েছে। সেই সময়ও ধর্মের ভেদ ছিল, কাজেই একটি ধর্ম একটি বিশেষ নিয়ম পালন করলে আরেকটি ধর্ম তার সমানুপাতিক আরেকটা নিয়মকে হয়তো
তারা উদ্ভব করেছেন এবং সেইভাবেই চলছে এত বছর ধরে। আমার তো অন্তত এটার ব্যক্তিগত ধারণা, আমার মনে হয় এভাবেই হয়েছে। কোথাও না কোথাও মিল রয়েছে, কোথাও না এটাই তার কোথাও একটা তাদের বড় মিল রয়েছে, উদাহরণ। তার একটা বড় উদাহরণ একদম। এবং এই যে চড়কের কথা যখন হচ্ছে দাদা, চড়ক গাছ নিয়েও তো আমাদের একটু জানতে হবে। আমি চড়ক গাছ দেখেছিলাম, চাক্ষুষ দেখেছিলাম তারকেশ্বরের কাছে একটা জায়গায়। তবে এখনকার চড়ক গাছ বা আমরা যেটা আগে চড়ক গাছ দেখেছি, দুটোর মধ্যে অবশ্যই বিস্তর ফারাক রয়েছে। এই প্রসঙ্গে একটা গল্প বলি। সময়টা অষ্টাদশ শতাব্দীতে, খুব সম্ভবত 1830-এর কাছাকাছি, আমার এক্স্যাক্টলি মনে পড়ছে না। সেই সময় ভারত এখানে বাংলায় জেমস লং সাহেব থাকতেন, যার নামে জেমস লং সরণি আজও বেহালাবাসীর কাছে খুবই পরিচিত একটি রাস্তা। এই জেমস লং সাহেব একবার চড়কের সময় গিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায়। আজও আমতলা আছে, ঠাকুরপুকুর জোকা ছাড়িয়ে গেলেই একদম একদম। পড়বে, আমতলা পড়বে। সেখানে গিয়ে উনি দেখলেন যে একটা অন্তজ শ্রেণীর এক মানুষ নিজেকে মানে বড়শিতে বিধিয়ে ওরকম একটা চড়ক গাছে ঝুলছে, আর তাকে ঘিরে অজস্র মানুষ উন্মাদনা, আনন্দ করছে, গান গাইছে। এবার ওরকম একটা প্রতিহিংসা পরায়ণ একটা ছবি দেখে জেমস লং সাহেব তো প্রায় অক্কাজান আর কি। ওনার মনে হলো যে এই লোকটা এরকম কেন করছে সেটা আগে জানা দরকার। উনি জানলেন যে যিনি করছেন তার সন্তান নাকি খুবই অসুস্থ হয়ে পড়ছেন বিভিন্ন সময় এবং তার শরীর ভালো যাচ্ছে না। সন্তানের মঙ্গলার্থে উনি সন্ন্যাস নিয়েছিলেন এবং শিবকে বলেছিলেন যে এই কৃচ্ছ সাধনা করবেন। কিন্তু ভাগ্যের ফের এমনই যে তাকে যখন সেই চড়ক গাছ থেকে নামানো হলো, সেই চড়ক গাছ থেকে নামানোর পরেই কিন্তু তার মৃত্যু ঘটে। তো এরপরেই জেমস লং সাহেবের মনে হয়েছিল যে গাজন আসলে একটি কুসংস্কার, যা বিজ্ঞানসম্মতভাবে সাপোর্ট করা উচিত নয়। এবং সেই সময় থেকেই উনি ক্যালকাটা বিভিন্ন পত্রপত্রিকায় লেখা শুরু করলেন এবং তারপরে ছোটলাট বিডনের সাহায্যে আরও 20-25 বছর পর আইনত গাজনের এই প্রথাগুলোকে ব্রিটিশ সরকার বন্ধ করে দিয়েছিল। তো তারপর থেকেই বিভিন্ন জায়গায় আর কি এখন যেটা দেখা যায় চড়ক গাছে আর কি গামছা বেঁধে ঝোলা, না না, এখনো আছে, অনেক জায়গাতে অনেক আছে। ভিডিওতে তো আসে। এবার আমার জানা নেই, মানে তবে আমার মনে হয় না এখন মানে খুব মানে মৃত্যুর মুখে পড়েছে খুব বেশি শোনা নেই, বা শুনলেও হয়তো তা সংবাদ মাধ্যমে আসে না, এরকমটা হতে পারে। দাদা, একেবারে বছরের শেষ দিনটা, যেটা চড়ক গাছ তুলে আনা হয়, চড়কের দিন যেটা, ওই দিন বিভিন্ন রিচুয়াল চলে, সেগুলো নিয়ে যদি একটু বলেন। ওই দিনটার রিচুয়ালগুলোই সব থেকে বেশি ইন্টারেস্টিং এবং দেখলে আজও গা শিউরে ওঠে। তো একটা সময় বোঝাই যাচ্ছে চক্ষু চড়ক গাছ কথাটা কিভাবে এসছে। চোখটা ছানা বড়ার মতো বড় হয়ে যেত বলেই চক্ষু চড়ক গাছ। তো এই চড়ক গাছ এটা কিন্তু একটা কাঠকে স্থাপন করে তার সাথে দুটো লোহার শলাকা বা লৌহদণ্ডকে জুড়ে সেখানে কিন্তু এই সন্ন্যাসীদেরকে ঝোলানো হতো। আর এই কাঠটা কিন্তু সারা বছর একটা পুকুরে থাকে, ডুবিয়ে রাখা হয়। সেখান থেকে কিন্তু ওই এই শেষ দিন, যেদিন চড়কের দিন, একদম সকালবেলা তাকে পুকুরের তলা থেকে কিন্তু তুলে তাকে স্নান করিয়ে তাকে পবিত্র করে তারপর তাকে স্থাপন করা হয় চড়ক গাছ হিসেবে। আর সাধারণত আপনি দেখবেন যে সারাদিনে সন্ন্যাস গ্রহণের পর, পূজার্চনার পর, নাচ গানের পর সাধারণত কিন্তু আপনি দেখবেন বৈকালিক বা সন্ধ্যার সময় আর কি এই গাছে চড়ানোর যে রীতিটা কিন্তু গ্রাম বাংলায় দেখা যায়। সন্ধ্যের দিকেই দেখা যায়, সন্ধ্যের দিকেই, বিকেলবেলা বা সন্ধ্যাবেলার দিকে দেখা যায়। এবার এই গাছে চড়ানো এবং এর আগে যেরকমভাবে আমি বললাম এই যে বান ফোড়া, অর্থাৎ কিনা গাছে চড়িয়ে বিভিন্নভাবে বান ফোড়া প্রয়োগ করা, সেটা একটা যেরকম রীতি। আবার আরেকটা রীতি হচ্ছে আগুন জ্বালিয়ে তার উপর দিয়ে কিন্তু হেঁটে যাওয়া। তো এই যে এই অগ্নিগাজন, এটাও কিন্তু বিভিন্ন জায়গায় অগ্নিসন্ন্যাস নেওয়া হয়। তো আসলে আগুনও তো আমাদের হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র। তো সেই কারণেই আমার মনে হয় এই পবিত্রতার সংস্পর্শে আসার জন্য কিন্তু এটাকে গাজনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। মানে সব কিছুরই একটা মনে হয় পৌরাণিক ব্যাখ্যা আছে।
আর একইভাবে যেভাবে বানফোড়াগুলো হয়, সেই বানফোড়াগুলো হয়তো বর্তমানে একটু অন্য নিয়মে কিছুটা হলেও সহজভাবে করা হয়, কিন্তু আপনি যদি প্রাচীনকালের বানফোড়ার কথা দেখেন, সেখানে কিন্তু আমরা দেখতে পাই ওই বান ঘি এতে চুবিয়ে কিন্তু কপালের থেকে এফোড় এফোড় করে দেওয়া হচ্ছে, জিহ্বাকে এফোড় ওফোড় করে দেওয়া হচ্ছে। এখন হয়তো বানের পরিবর্তে যেটা আমরা দেখতে পারি, কোনো লৌহ শলাকা বা মাঝারি সাইজের কোনো লোহার তীর, এটা কিন্তু ওই জিভের কিন্তু ঢুকিয়ে দেওয়া হয়, এবং রক্তপাত হলেও কিন্তু সেটা সহ্য করে। কি বলে মানে সন্ন্যাসীরা, কষ্ট হয়ই না। কষ্ট হয় ওনারা অবশ্যই, স্বীকার করেন না যে কষ্ট হয়, আমাদের একদমই দূর না, থেকে মনে হয় যে কষ্ট হয়। অবশ্যই অবশ্যই। আমার তো ওই ধরনের দৃশ্য দেখলেই গা শিউরে ওঠে। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই মানে এই ধরনের ঘটনাগুলোকে বেস করে অনেক রকম কাহিনী আমরা শুনতে পাই, অনেক রকম লোককথা আমরা শুনতে পাই। শুনতে পাই। কিন্তু একটা কথা দাদা, আমরা কি পুরাণে আমাদের শাস্ত্রে কোথাও গাজনের উল্লেখ পাই? পুরাণে গাজন বা গর্জন সম্বন্ধে আমার ধারণা নেই, কারণ আমার মনে হয় লোকসাহিত্যে যতটা গাজনের কথা রয়েছে, আপনি যদি চণ্ডীমঙ্গল কাব্য দেখেন, সেখানে কিন্তু কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী সুন্দর ছন্দের সাহায্যে গাজনকে বুঝিয়ে দিয়েছেন, এবং গাজন করলে যে শিবের বর লাভ পাওয়া যায় সেটাও উনি কিন্তু দেখিয়ে দিয়েছেন। কাজেই এই চণ্ডীমঙ্গল বা মনসামঙ্গল, এগুলো তো আমাদের লোকায়ত সাহিত্য, এগুলোকে মঙ্গল কাব্যে আমরা পাচ্ছি। হ্যাঁ, এগুলোকে ঠিক পুরাণ বলা চলবে না। কাজেই আমার মনে হয় এটা একটা লোক উৎসবের সব থেকে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে গাজন, এবং সেটা আমাদের বাংলারই এবং নিজস্ব। সেটা আমাদের বাংলারই। গাজনকে একদম শেষ দিন, যেটা চৈত্র সংক্রান্তি, আরেকটা রীতি কিন্তু চালু আছে, এবং আমার ধারণা এটা আজও বিভিন্ন মধ্যবিত্তদের বাড়িতেও করা হয়। যেরকম সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী পালন করা হয়, শেষ দিনকে ছাতু সংক্রান্তি পালন করা হয়, যেখানে বলা হয় যে স্নান করে শত্রুর মুখে ছাই আর মিত্রর মুখে ছাতু, উত্তর দিকে দাঁড়িয়ে নাকি খানিক ছাতু উড়িয়ে দিতে হয় মিত্রের উদ্দেশ্যে, আর খানিক ছাই উড়িয়ে দিতে হয় শত্রুর উদ্দেশ্যে। এই প্রথাটাও কিন্তু বেশ কয়েকশো বছর ধরে কিন্তু বাংলায় চালু আছে, এবং আজও হয় অনেক জায়গায়। যারা ধরুন এই গাজনের সঙ্গে যুক্ত, যারা গাজন করেন, যারা এই চড়ক গাছে ওই বড়শির সঙ্গে আটকে ঝোলেন, তারা নাকি বলেন যে ওই সময় তাদের মধ্যে ঐশ্বরিক কিছু ভর করে, তাদের নাকি ব্যথা লাগে না। আমি জানি না এটা কি মানে ভ্রান্ত ধারণা, না এটার কোনো ব্যাখ্যা রয়েছে, আমার জানা নেই। দেখুন, দুটো কারণ এ প্রসঙ্গে। আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, যিনি অবশ্যই মেডিকেল লাইনে। তো আমি যেটা বুঝেছি, ঠিকঠাকভাবে হয়তো যারা বান ফোড়া হয়, শুধুমাত্র ত্বকের স্তরটার মধ্যে দিয়ে ওই ফোড়াটা হয়, যাতে ওটা কোনো আন্ডারলাইং কোনো নার্ভকে টাচ না করে। তো এটা একটা কারণ হতে পারে যে কারণে তাদের লাগে না, যেটা বিজ্ঞানসম্মতভাবে। আর যদি সত্যিকারের দেখতে হয়, আমার ধারণা পুরোটাই তো মানুষের বিশ্বাস, পুরোটাই নিজেদের মানুষের কন্ট্রোল। আমরা যদি ব্যথাটাকে ব্যথা না ভাবি, সেই ছোটোবেলায় একটা কথা বলতো না, কিছু হয়েছে কেটে গেলেও সেই মা বাবা বলতো না, বা দাদু ঠাকুমারা বলতো যে ভাবতে না, যে ওটা কেটে যায়নি, ভাবলেই বেশি ব্যথা হবে, ভাবলেই বেশি কষ্ট হবে। মানে মনের উপর একটা এক্সট্রিম কন্ট্রোল। অবশ্যই, এবং সেটার একটা মানে উৎকৃষ্ট উদাহরণ কিন্তু এই গাজনের সন্ন্যাসীদের যখন চড়ক গাছের এই কৃচ্ছ সাধনা। অ্যাকচুয়ালি ওনারা না একটা প্রসেসের মধ্যে থাকেন, একটা মাস ধরে একটা ফুল প্রসেসের মধ্যে একদম দিয়ে যান, ওরা মেন্টালি নিজেদেরকে প্রিপেয়ার করতে প্রিপেয়ার থাকেন করে একটু ফেলেন। একটু করে। একদম একদম। আর এই তারকেশ্বরের কাছে মানে গেলে আজও আমার মনে হয়, আমি নিজে গত বছরও তারকেশ্বর গিয়েছিলাম, এবং নীলষষ্ঠীর দিনকে আমি দেখেছিলাম কয়েকশো সন্ন্যাসী কীভাবে ভিড় করেছেন তারকেশ্বর মন্দিরে। আপনি গেলে মন্দিরে পা ফেলার জায়গা পাবেন না, মানে ওই হ্যাঁ, চড়ক বাবা গাজনের তারকনাথ সময়। তো মেন গাজনের। তারকনাথ প্রসঙ্গ যখন উঠলই, এবং আজকের এপিসোড যেহেতু গাজন এবং চড়ক, এবং আমাদের পশ্চিমবঙ্গে সবথেকে জনপ্রিয় জাগ্রত শিব তারকেশ্বর, তার সম্বন্ধে দু একটা কথা না বললেই নয়। কারণ কিভাবে তারকেশ্বর এলেন এটা জানাটা আমার মনে হয় অনেকেই জানেন না, ভাবেন যে হ্যাঁ, একদম। তারকেশ্বর মানুষের তৈরি একটা শিব মন্দির। তারকেশ্বরের উৎসটা কিন্তু বেশ চমকপ্রদ। সেই সময় কিন্তু তারকেশ্বর বা এই হুগলি এই নামগুলি ছিল না। সেই সময় অধুনা রামনগর বলে একটি জায়গা ছিল, এবং সেই রামনগরের রাজা ছিলেন ভারামল্ল।
সেই রাজা ভাড়ামাল্য এই তারকেশ্বর মন্দির প্রবর্তন করেছেন বলে কথিত। বর্তমানে যে মন্দিরটা আমরা দেখি অবশ্যই সেটা বর্ধমান রাজাদের, কারণ প্রাচীনকালের সেই মন্দির ধ্বংসপ্রাপ্ত। এবার এই ভাড়ামাল্য রাজা কিভাবে তারকেশ্বর স্থাপন করলেন সেই গল্পে আসা যাক। ভাড়ামাল্য রাজার বেশ জমজমাট রাজ্য রামনগর, এবং সেই সময়ে সেই রাজ্যে, তার নিজের রাজ্যে একটা গাভী ছিল, এবং সেই গাভী কিন্তু খুব ভালো দুধ দিত, কপিলা গাই। এই কপিলা গাই এত দুধ দিত যে দুধ শেষ করা যেত না। এরপর দেখা গেল কোনো একটা সময় কপিলা গাইয়ের দুধ ক্ষরণ হচ্ছে না। কেন হচ্ছে না? সবাই চিন্তিত হয়ে পড়ল। কপিলা গাই কি অসুস্থ হয়ে পড়ল না অন্য কিছু? এরপর দেখা যেতে থাকলো যে কপিলা গাইকে সারাদিনে কি বলে মনিটরিং করা হবে, কোথায় সে কোথায় যায়। যাচ্ছে। তো গোরক্ষক, রাজা যখন, তার তো গোরক্ষক থাকবে। মুকুন্দ ঘোষ বলে রাজার এক গোরক্ষক ছিলেন, তার উপরেই দায়ভার পড়ল। তিনি কপিলা গাইকে সারাদিন পর্যবেক্ষণের জন্য একদিন রাখলেন। উনি দেখলেন দিনের পর দিন কপিলা গাই জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে, এবং একটা কালো পাথরের ওপর অবিরত দুধ নিঃসরণ করে কপিলা গাই আবার ফিরে আসছে। এরপর রাজাকে নিয়ে মুকুন্দ ঘোষ ওই দৃশ্য দেখালেন। রাজা তখন ঠিক করলেন, তার মানে ইনি শিব, এনাকে তো প্রতিষ্ঠা করতেই হবে। ইতিমধ্যে আরেক উপদ্রব তৈরি হয়েছে। ওই জঙ্গলেই নাকি কোথা থেকে এক শৈব সাধু এসে উপস্থিত হয়েছে তার শিষ্যকে নিয়ে, এবং একটা ঘোড়া নিয়ে। আবার ঘোড়াটার নাকি আবার 3 পা, 4 পা না। আবার এই সাধুকে নিয়ে অনেক নিন্দামন্দ কথা রাজার কানে আসছে। রাজা তখন ওই শিবকে প্রতিষ্ঠা করতে চাইছেন, আর তার মাঝখানে জঙ্গলে আবার এই বিপত্তি। দুয়ের মাঝে তখন রাজা ঠিক করলেন নিজেই একদিন জঙ্গলে যাবেন পর্যবেক্ষণে। আবার মুকুন্দ ঘোষ এবং বেশ কিছু সভাসদদের নিয়ে জঙ্গলে রাজা গেলেন সরাসরি সেই সাধুর সামনে। জানা গেল সেই সাধু হিমালয় থেকে এসছে, এবং তার সত্যি একটি 3 পা বিশিষ্ট ঘোড়া আছে। তার কারণ ঘোড়াটা অসুস্থ, ঘোড়াটা যে কোনো দিন মারা যাবে। তাকে শুশ্রূষা করছে সাধু এবং সাধুর আরেক শিষ্য। তো এই 3 জন মিলে জঙ্গলে থাকে, ঘোড়ার শুশ্রূষা করে, এবং তিনি অনাদিলিঙ্গের সাধনা করেন। রাজা তাকে বললেন যে আপনাকে নিয়ে অনেক নিন্দামন্দ কানে আসছে, তো আপনি যদি সত্যি সাধক হন, আপনি এই 3 পায়ের ঘোড়াকে ঘুরে ফিরে এসে আমাকে দেখান তো, এই 3 পায়ের ঘোড়ায় আপনি কিভাবে ঘুরে আসতে পারেন। আপনি যদি প্রকৃত সাধক হন, সাধকরা তো অনেক কিছুই করতে পারত। তখন সাধু তো মুচকি হাসল, এবং কিছুক্ষণের মধ্যেই যেটা দেখা গেল, সেই ঘোড়ার মধ্যে এক অসাধারণ প্রাণ সঞ্চার হয়েছে। ঘোড়াটি সতেজ হয়ে উঠেছে, এবং তার ওপর সাধু চেপে বসলেন। অদ্ভুতভাবে সেই একই সময় দেখা গেল সাধুর শিষ্য প্রায় নিষ্প্রাণ হয়ে গেছে, সে যেন মরতে বসেছে। এইভাবে প্রাণ বা আত্মা উনি স্থানান্তকরণ করলেন বলে কথিত, এবং সেই ঘোড়াকে নিয়ে সবেগে ঘুরে আবার সেই জায়গায় কিন্তু সাধু ফিরে এলেন। অদ্ভুতভাবে ফেরার পরেই ঘোড়াটা আবার জীবন্ত হয়ে পড়ল, এবং সাধুর যে শিষ্য সে আবার প্রাণ ফিরে পেল। রাজা বুঝলেন এ প্রকৃত সাধক। তিনি সাধুকে প্রণাম জানিয়ে তার অনুমতি নিলেন, এখানে তিনি এরকম শিবকে প্রতিষ্ঠা করতে চান। রাজা তো অনুমতি নিয়ে ফিরে গেলেন। তারপর যা হয়, হয়তো তিনি তখনও প্রতিষ্ঠা করেননি। একদিন মহাদেব নিজে রাজাকে স্বপ্ন দিলেন সাধু বেশে, যে আমি বাবা তারকেশ্বর, আমার স্থান এখানে, আমাকে এখানে তোমাকে প্রতিষ্ঠা করতে হবে। স্বয়ম্ভূ, তার মানে স্বয়ম্ভূলিঙ্গ। আসলে রাজা চেষ্টা করেছিলেন ওই জঙ্গল থেকে ওই শিবলিঙ্গকে তুলে তার রাজ্যের মধ্যে আর কি প্রতিষ্ঠা করবেন, সেটা হয়নি। মানে লোকশ্রুতি যে কয়েকশো মানুষ সেই শিবলিঙ্গটাকে তোলার চেষ্টা করেছিল, কিন্তু তার স্থান পরিবর্তন করা যায়নি। তিনি ওখানেই স্বয়ম্ভূ, ওখানেই তিনি আদি। আর এভাবেই বাবা তারকেশ্বর ওখানে প্রতিষ্ঠিত। রাজা সেখানে মন্দির করে দেন, এবং ভবিষ্যতে কালের নিয়মে সেই মন্দির ধ্বংস হলে বর্তমানের যে মন্দিরটা আমরা দেখতে পাচ্ছি সেটা বর্ধমান রাজাদের মন্দির।
এবং এই গাজনের সঙ্গে বা চড়কের সঙ্গে বাবা তারকনাথের একটা মানে গভীর তার সংযোগ রয়েছে। একদম, কারণ আজও কিন্তু গাজন মেলা তো প্রায় উঠতেই বসেছে। তারকেশ্বরে গেলে কিন্তু সুবিশাল গাজন মেলা আজও কিন্তু চোখে পড়বে। আর এ প্রসঙ্গে, তারকেশ্বর প্রসঙ্গে বা গাজন প্রসঙ্গে আরেক শিবের কথাও না বললেই নয়। তিনিও অত্যন্ত জনপ্রিয়, দক্ষিণ 24 পরগনার বড় কাছারির শিব। হ্যাঁ, এটা বাদ দিলে হবে না, বড় কাছারি। একদমই। মানে বাবার কাছারি রয়েছে ওখানে। বাবার কাছারি রয়েছে। কাছারি মানে কিন্তু কোর্ট, আদালত। আদালত। তো এরকম একটা অদ্ভুত নাম প্রথম সেখানেও কথা কেন গাজনের এলো? মেলা, গাজন হয় মনে হয়। গাজন হয়, কিন্তু অ্যাজ সাচ মেলা সেরকম বসে না, কিন্তু গাজন হয়। আসলে জায়গাটা অনেকটা ছোট গ্রাম, ওটা বাঁকড়াহাটে একটি গ্রাম হচ্ছে বড় কাছারি। বাঁকড়াহাট যাওয়ার রাস্তা হচ্ছে জোকা থেকে বিবিরহাট রোড ধরে গেলে বাঁকড়াহাটে পৌঁছানো যায়। এটা একটা সময়ে সাবর্ণ রাজাদের অধীনে ছিল ওই জায়গাটা, পুরো বাওয়ালি রাজবাড়ি থেকে ওই জায়গাটা পুরোটা সাবর্ণদের অধীনে ছিল। তো সে বহু বছর আগের কথা। সেই জায়গায় এক বাকসিদ্ধ সাধু সেখানে থাকতেন। তিনি গ্রামের মানুষের প্রচুর উপকার করতেন। তারা সেই সাধুর কাছে আসতো এবং সেই সাধুর কাছে নানা বিষয়ে তারা পরামর্শ নিত, ওষুধপত্র পেত। এবং সবথেকে বড় কথা, এটা নাকি চলে আসছে যে যাদের আর কি সন্তান হয় না, তারা বড় কাছারির পুজো দিলে কিন্তু সন্তান লাভ করে। ওই ওখানে সাধুর, চিঠি লেখার কোনো ব্যাপার আছে হ্যাঁ, ওখানে? ওখানে আজও গেলে আপনাকে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক হচ্ছে ধন্য বাবা বড় কাছারি, বাজা বউয়ের ছেলে হয় না, দ্রুত করেও ডাক্তারি। তো এই যে প্রবাদটা ওখানে খুব প্রচলিত, এটা লিখে অনেকে যাদের ছেলে হয় তারা একটা গোপালের মূর্তি নিয়ে বাবাকে ওখানে উপহার দেয় এই চিঠিটা লিখে। আর এছাড়া আমি আপনি বা যে কোনো ভক্ত গেলে ওখানে বাবার সামনে দাঁড়িয়ে হাত জোড় করে প্রার্থনা করার প্রচলনটা সেরকম নেই। বরং বলা যেতে পারে একটা অন্যতম মন্দির যেখানে রিটার্ন অ্যাপ্লিকেশন করে আপনার যা যা প্রার্থনা বাবার কাছে সেটা কিন্তু করে একটা লাল সুতোয় ওই বাবার ওখানে বেঁধে দিতে হয়। গাছে এবার বেঁধে এই আসতে যে হয়। বাবার ওখান বা গাছ, আবার গল্পে ফিরে যাই, তার কারণ হঠাৎ গাছটাকেই বা কেন বাবা হিসেবে মানা হয়, আর গাছটাই বা কোথা থেকে এলো? ওখানে কিন্তু কোনো শিবলিঙ্গ নেই, মানে যেটা আছে সেটা পরে স্থাপন করা। আসল কিন্তু ওই গাছ, সেই গাছকেই কিন্তু ধুতি পরিয়ে পুজো বাবা করা বড় হয়, কাছারি, বড় ওনাকেই খাঁচারি বলা হচ্ছে। ওনাকেই বলা হয়। তো আবার ফিরে যাই সেই সাধুর গল্পে। তো ওই সাধুর কাছে অনেকেই আসতো যাদের নিঃসন্তান ছিল, তাদের সন্তান লাভের জন্য সাধুর আশীর্বাদ নিতে। তো এইভাবে পরোপকারেই কিন্তু সেই সাধু বাবা ব্রতী ছিলেন। কিন্তু যা হয়, বয়স হলে একটা সময় সেই সাধুও এইভাবে মানে সবাইকে আদেশ দিতে দিতে এরকম একটা সভা চলাকালীন তিনি প্রাণত্যাগ করেছিলেন। এই যে সভা, এইখান থেকেই কিন্তু কোর্ট বা কাছারি কথাটা এসছে। এবার বাবা যে প্রাণত্যাগ করলেন তাকে সেখানেই কিন্তু একটা মাটির মধ্যে সমাধিস্থ করা হয়েছিল। আর তার কয়েকদিনের মধ্যে থেকেই সেই মাটিতে জন্ম নিয়েছিল একটা নতুন অশ্বত্থ গাছ। এবং গাছটা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে বাবার যারা ভক্ত ছিলেন, ওই সাধুর যারা ভক্ত ছিলেন, তারা কিন্তু স্বপ্ন পেলেন যে বাবা বলছেন যে আমিই কল্পতরু বৃক্ষরূপে এখানে আবির্ভূত হয়েছি। তখন তারা প্রত্যেকেই এই গাছটিকে বাবা ভেবে তার পুজো প্রচলন করলেন। এবং সেই সাধুও শিবের ভক্ত ছিল, এবং তার যারা ভক্ত তারা ভাবতে থাকলেন যে বাবাও কিন্তু শিবেরই এক অবতার। এও বলা হয়, মানে এটা পুরোপুরি লোককথা, যে প্রতি শনি এবং মঙ্গলবার কিন্তু রাত্রির বেলা ওখানে বড় কাছারি বসে, অর্থাৎ বড় আদালত বসে, যেখানে ভূত প্রেত সবাই কিন্তু বাবার কাছে আসে এবং তাদের দোষগুণের বিচার কিন্তু সেখানে হয়। অনেকে বলে তা চাক্ষুষ দেখেছে, অনেকে বলে না এটা একেবারেই সঠিক নয়। তো সেই বিতর্কে আমি যেতে চাই না, কিন্তু এই প্রবাদ কিন্তু ওখানে রয়েছে। প্রতি শনি মঙ্গলবার রাত্রে ওখানে কিন্তু বড় কাছারি বসে, বড় আদালত বসে। এবং সেই কারণেই কিন্তু মানে বলতে গেলে পশ্চিমবঙ্গের এটা একটা ব্যতিক্রমী মন্দির, যেখানে আপনি শিবের পুজো দিতে গেলে শনি মঙ্গলবারে যাওয়া শ্রেয় মনে করা হয়, সোমবারে নয়। আপনি অন্য সব জায়গায় দেখবেন সোমবারে শিবের মাথায় অবশ্যই, জল আমরা তো ঢালার তাই একটা জানি। প্রবর্তন আছে, কিন্তু না, বড় কাছারি যেতে গেলে আপনাকে শনিবার
বা মঙ্গলবার, যেদিনকে কাছারির বার সেদিনকে যেতে হবে। আবার অদ্ভুত ব্যাপার, এই গাছটাও কিন্তু একটা সময় 1340 নাগাদ কিন্তু এই গাছটা নষ্ট হয়ে যায়, এবং সেই সময় কিন্তু বাবা আবার স্বপ্ন দেন তার সেবায়িতদের যে আমি নবকলেবরে নতুন দেহে প্রবেশ করছি। আর ঠিক স্বপ্নের পরে পরেই ওই গাছটার পাশ দিয়ে আরেকটা নতুন অশ্বত্থ গাছ জন্মায়, এবং সেই অশ্বত্থ গাছ আজও আছে, এবং তাকেই কিন্তু বাবা হিসেবে, শিব হিসেবে, শিবের অবতার হিসেবে তাকেই কিন্তু পুজো করা হয়। পুজো করা হয়। খুব অদ্ভুত মানে এই সমস্ত গল্পগুলো। সত্যিই তাই, মানে আমরা চড়ক নিয়ে গাজন নিয়ে কথা বলতে বলতে একটু অন্যদিকেও চলে যাচ্ছি, কেননা সবটাই কোথাও না কোথাও লিঙ্কড। একদম, এই গাজনের সময় আপনি ওখানে দেখবেন, মানে আমরা তো বেহালা থাকি, কাজে আমরা বুঝতে পারি কয়েকশো লোক শেষ 3 থেকে 5 দিন মানে ডায়মন্ড হারবার রোড ধরে বা জেমস লং সরণি ধরে কিন্তু বড় কাছারির উদ্দেশ্যে যাচ্ছেন বাবার মাথায় জল ঢালবেন বলে, যেটা শ্রাবণ মাসে তারকেশ্বর যাত্রায় খুব দেখা যায়, চৈত্র মাসে কিন্তু বড় কাছারিতেও সেটা দেখা যায়, এবং তাদেরকে রাস্তায় রাস্তায় বিভিন্ন জায়গায় কিন্তু সেবা যত্ন, তাদের পানাহারের ব্যবস্থা থাকে। এবং আমি নিজে চৈত্র মাসে গিয়ে দেখেছি কয়েকশো সন্ন্যাসীদের ভিড়, কয়েকশো ভক্তদের ভিড়, তারা একদম মন্দির চত্বরে আপনি পা রাখতে পারবেন না শেষ কয়েকদিন বাবার মাথায় জল ঢালার জন্য, এত হুড়োহুড়ি। দাদা, আপনি বললেন যে বড় কাছারিতে ভূতেদের বড় কাছারি বসে, হ্যাঁ, তো একদম। ভূতেদের গাজনও তো হয়। দেখুন, গাজন মানেই শিবের সাঙ্গপাঙ্গদের উল্লাস, উদ্দামতা, গর্জন, সেই থেকেই গাজন। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গে কিন্তু ভূতের গাজন বলেও আরেকটা গাজন প্রচলিত আছে, সেটাও নদিয়াতে। এবং সেটাও নদিয়াতে, নদিয়ার খুব বিখ্যাত জায়গায়, কবি কৃত্তিবাসের স্মৃতিধন্য ফুলিয়ায়। শান্তিপুরের ঠিক আগের স্টপেজ হচ্ছে ফুলিয়া। ফুলিয়ায় ভূতের গাজন বেশ অদ্ভুত। এখানে কিন্তু শিব নয়, ভূতের পুজো করা হয়। একটা বড় মাঠে একটা বিশাল ঢিপি তৈরি করা হয়, কালো রং করা হয় সেই ঢিপিটাতে, আর সেই ঢিপিটা হচ্ছে ভূতের দেহ, এবং তার উপর দিকে থাকে দুটো হাত আর নিচের দিকে থাকে দুটো পা। আর ওই বড় যে কালো রঙের যে স্ট্রাকচারটা তৈরি করা হলো, সেখানেই চোখ, নাক, মুখ, দাঁত সব এঁকে দেওয়া হয়, অর্থাৎ দেহর ওপরেই অনেকটা সেই মাসানের মতো আর কি দেখতে লাগে অনেকটা, পুরোপুরি না। তো তারপরে 3 দিন ধরে, ওই সংক্রান্তির সময় কিন্তু 3 দিন ধরে ওই ভূতের কিন্তু পুজো করা হয়, এবং এর উদ্দেশ্য হলো, ভূত মানে হচ্ছে একটা নেগেটিভ এনার্জি। তো ওখানে বলা হচ্ছে যে একটা নেগেটিভ এনার্জিকে প্রার্থনা করে বলা হচ্ছে যে তুমি আমাদের সবাইকে ভালো রেখো, আমাদের মধ্যে তুমি এসো না, এবং তুমি আলাদা থাকো। এটাই হচ্ছে প্রার্থনার সারমর্ম। আর বাকিটা এক, যেভাবে সংসেজে নৃত্য করে ধূপধুনো নিয়ে তাকে ঘিরে নাচ গান, সেটা একদম অন্যান্য গাজনের মতোই হয়। এবং সবথেকে ব্যতিক্রমী দিক জানেন, কোভিডের সময়ও কিন্তু এই ভূতের গাজনে প্রার্থনা করা হয়েছিল যে কোভিড নামক ভূতকে তুমি দূরে সরিয়ে রেখো বাবা, এরকম কিন্তু বেশ কিছু পোস্ট, ভিডিও কিন্তু চোখে পড়েছে। না, এগুলো তো মানে মানুষের মনের একটা জায়গা, মানুষ একদম এগুলো মন থেকেই করে, নালে এত দূর অবধি কৃচ্ছ সাধন করা সম্ভব নয়, যা একদম যা চলে গাজনের ক্ষেত্রে বা ঠিক। চড়কের ক্ষেত্রে আমরা যা দেখতে পাই। বাংলার আরও বিভিন্ন জায়গায় বিখ্যাত বিখ্যাত গাজন রয়েছে দাদা, আপনি যদি আমাদের একটু বলেন। সারা বাংলার প্রতিটি জেলাতেই, বিভিন্ন গ্রামে, এবং অবশ্যই বিখ্যাত শিব মন্দিরগুলোতে গাজন একই রকম জনপ্রিয়। অবশ্যই 3টে জেলার কথা বলি, খুব ছোট করেই বলছি। প্রথমে বলবো বাঁকুড়ার কথা। বাঁকুড়াতে এক্তেশ্বরের গাজন কিন্তু রাঢ় বাংলার সব থেকে জনপ্রিয় গাজন। আর এই বাঁকুড়ার এক্তেশ্বর বাবা হলেন বলতে গেলে বাঁকুড়াবাসীর অত্যন্ত গুরুত্বপূর্ণ আরাধ্য মহাদেব, এবং এনার উৎসটাও কিন্তু খুব মানে লৌকিক জনশ্রুতি, যে বাঁকুড়া মানেই তো বুঝতে পাচ্ছেন যে মল্ল রাজাদের বাসভূমি, বিষ্ণুপুর মানেই মল্ল রাজাদের কত কীর্তি। তো এই এক্তেশ্বরের আবির্ভাবের পেছনেও কিন্তু একটা অদ্ভুত কারণ লুকিয়ে আছে। বাঁকুড়ায় যেরকম বিষ্ণুপুর খুব বিখ্যাত একটা জায়গা, আরেকটা জায়গা কিন্তু আপনি নাম শুনেছেন কিনা জানি না, ছাতনা। ছাতনা, হ্যাঁ হ্যাঁ। বাঁকুড়ার ছাতনা। একটা সময় এই ছাতনাতেও কিন্তু রাজা ছিলেন, কিছুটা পিছিয়ে পড়া সমাজের, কিন্তু হয়তো মল্ল রাজাদের মতো না। আর এই ছাতনা রাজাদের সাথে মল্ল রাজাদের কিন্তু প্রবল বিবাদ ছিল। তো এক সময় এই ছাতনা রাজা আর মল্ল রাজাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায়। এই যে যুদ্ধ বাঁধল,
তো দুই রাজাই বাঁকুড়ার সেই সময়ের রাজা, তো তাদের মধ্যে যে যুদ্ধ বাঁধল, ভয়ঙ্কর যুদ্ধ, সে যুদ্ধ থামে না। আবার এই দুই রাজারাই কিন্তু শিবেরও ভক্ত ছিলেন, এবং শিব কিন্তু এই যুদ্ধ থামাতে নিজে নাকি অবতীর্ণ হয়েছিলেন। এই যে শিব যুদ্ধে নামলেন এবং দুই রাজাদের মধ্যে একতা স্থাপন করলেন, সেই থেকে উনি একতেশ্বর নামে ওখানে থেকে গেলেন। সেই একতেশ্বর থেকে একতেশ্বর, এই হচ্ছে একতেশ্বরের উৎস। বিশাল শিব মন্দির, একদম গহ্বরে স্বয়ম্ভু শিবলিঙ্গ। আমি নিজে গিয়েছি সেখানে এবং পুজো দিয়েছি। বিশাল জায়গা, সুবিশাল জায়গা, বিশাল বড় গাজন মেলা বসে। চড়কের প্রায় প্রত্যেকটা পদ্ধতি আজ ওখানে গেলে কিন্তু একতেশ্বরের গাজন গেলে দেখতে পাওয়া যাবে। পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো, তার মধ্যে পুরুলিয়া, মেদিনীপুর এবং বীরভূম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু আজও গাজন হয়। পুরুলিয়াতে যে কটা জনপ্রিয় শিব মন্দির রয়েছে, যেরকম বেড়াদায় পাতালেশ্বর মন্দির, বা আপনার চিরকায় গৌরীনাথ ধাম, বা আনাড়ায় বানেশ্বর ধাম, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু গাজন অনুষ্ঠিত হয়। এর মধ্যে চিরকার গাজনটা পুরুলিয়া জেলায় যথেষ্ট জনপ্রিয়। এই চিরকা মন্দিরেও আমি গিয়েছি। এই চিরকাতেও কিন্তু কয়েকশো বছরের প্রাচীন স্বয়ম্ভু শিব রয়েছেন, এবং তার উৎসের কাহিনীটাও কিন্তু বেশ অন্যরকম। যেখানে দেখা যাচ্ছে ওই চিরকাতেই, ওই জায়গাটা তো একদম অন্তঃশ্রেণীর এবং এবং মানে বলতে গেলে একদমই ফাঁকা। আগে শুধু চাষাবাদ হতো। তো সেই সময় ওখানে পরমানন্দ মাহাতো বলে একজন থাকতো আর কি, তে চাষবাস করতো। তো সে একদিন লক্ষ্য করে যে তার যে গরু আর কি, সে একটি জায়গায় গিয়ে কিন্তু সেই দুধ নিঃসৃত করে আসছে। এবং একই রকম তারকেশ্বরের কাহিনীর মতো এখানেও গরুটা বাড়িতে কোনো দুধ দিত না। তো তখন সে গিয়ে দেখে যে সেই জায়গায় একটা কালো পাথরের শিবলিঙ্গ রয়েছে, যেখানে সেই গরুটা গিয়ে রোজ দুধ দিয়ে আসছে। এবং সেটা দেখার পর সেই রাত্রেই শিব তাকে স্বপ্ন দেন যে আমি এখানে স্বয়ম্ভু লিঙ্গ রূপে রয়েছি, আমার নাম গৌরীনাথ। সেই থেকে কিন্তু ওই চিরকার গৌরীনাথ শিবলিঙ্গ সেখানে প্রতিষ্ঠিত হলো, এবং বহু কয়েকশো মানে ভক্ত, সন্ন্যাসী, গাজন মেলা বসে, এবং একটা বিশাল জায়গা। মানে সারা বছর সেই জায়গাটা কিছুটা হলেও স্তিমিত লাগলেও শ্রাবণ মাস আর চৈত্র মাস যেন মনে হয় যেন একটা বিশাল উৎসবের চেহারা নিয়েছে ওই গোটা চিরকা ধাম জুড়ে। ওটাকে চিরকা ধাম বলা হয়, গৌরীনাথ ধাম। পুরুলিয়াতে মনে হয় অন্যান্য জায়গাতেও এই গাজন বা চড়ক হয়, বেশ কিছু মন্দিরে হয়, যেরকম আমি একটু আগেই বললাম। এছাড়া অযোধ্যার লহরিয়া শিব মন্দিরে হয়, বানেশ্বর শিব মন্দির আনাড়ায়, সেখানেও খুব বড় করে জাঁকজমক সহকারে গাজন হয়। আর বীরভূম প্রসঙ্গে বক্রেশ্বরের কথা বলতেই হয়। বক্রেশ্বর আমাদের পশ্চিমবঙ্গের আরেকটা গুরুত্বপূর্ণ শৈব তীর্থ, বক্রেশ্বর। এবং এই বক্রেশ্বরের সঙ্গে অষ্টাবক্র মুনির নাম জড়িয়ে রয়েছে। এই অষ্টাবক্র মুনি কিভাবে জন্মালেন, এই মুনির যার গর্ভে জন্মেছিলেন সুজাতা, এবং সুজাতার যিনি স্বামী তিনিও কিন্তু ঋষি ছিলেন, এবং সেই ঋষি সবাইকে আর কি পড়াশোনা শিক্ষাদান করতেন। তো এইরকম শিক্ষাদান যখন একদিন করছেন, তখন একদিন সুজাতা তার স্ত্রী, তার মধ্যে একদম অন্যরকম চারিত্রিক পরিবর্তন, একটা প্রতিবাদী লক্ষণ দেখতে পেলেন সেই মুনি। তখন তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন স্ত্রী বললেন, আমি তো অন্তঃসত্ত্বা, আমার গর্ভের যে সন্তান সে বলছে যে আপনার পড়ানোয় কোনো একটা ভুল হচ্ছে। তখন মুনি তো গেলেন ক্ষেপে। তিনি অভিশাপ দিলেন সেই সন্তানকে, নিজের সন্তানকে, যে তুমি যখন জন্মাবে তুমি বিকলাঙ্গ জন্মাবে। এইভাবেই অষ্টাবক্র মুনি, তার মানে সব কিছু তাদের বক্র ছিল, সব বাঁকা ছিল। সেই অষ্টাবক্র মুনি জন্ম থেকেই বিকলাঙ্গ, এবং তিনি এই স্থানে বসে শিবের উপাসনা করেছিলেন, শিবের তপস্যা করেছিলেন। কয়েকশো বছর তপস্যার পর শিব সেখানে আবির্ভূত হন এবং তাকে সব রকম শাপমুক্ত করেন, এবং তারপর থেকেই অষ্টাবক্র মুনির নাম হয় বক্র, এবং এই বক্রের ঈশ্বর অর্থাৎ প্রভু, সেই থেকে বক্রেশ্বর শিব। এখানেও কিন্তু বীরভূমেও কিন্তু এই বক্রেশ্বর শিব এবং চড়ক বেশ গুরুত্বপূর্ণ একটা উৎসব।
মালদায় কি গাজনকে গম্ভীরা বলা হয়? হ্যাঁ, একদম ঠিক। মালদায় গাজনকে গম্ভীরা বলা হয়, আর তার উত্তরে দিনাজপুরে গেলে সেই গম্ভীরা হয়ে যায় গমিরা। তো গম্ভীরা হোক কি গমিরা হোক, দুটোরই উৎস কিন্তু একই রকম। বলা হয় যে গমিরার মানে হচ্ছে গমিরা কাঠ থেকে বিভিন্ন মুখোশ বানানো হতো, এবং সেই মুখোশ পরে সংসেজে লোকে নাচ গান করতো, সেই থেকে গমিরা এসছে। আর গম্ভীরাটাও একটু আগে যেরকম বললাম যে গম্ভীর, যারা গাজন করে, শিবের যারা অনুচর, তারা তো ভূত প্রেত, খুব স্ট্রিক্ট, গম্ভীর, সেই থেকে এই যে গম্ভীরা নাচটা এসছে। এবং এর আরেকটা লোকমত রয়েছে। মালদায় আপনি যদি যান তাহলে আপনি দেখবেন মালদায় কিন্তু বেশ কিছু চামুণ্ডা মন্দির রয়েছে, বেশ কিছু কালী মন্দির রয়েছে। এবং আপনি যদি মালদার জহুরা কালী বলেন বা বুড়ি কালী বলেন, যেখানেই যান না কেন, আপনি দেখবেন শুধু মুখটা কিন্তু সেখানে দেখা যায়, মুখ, তার কিন্তু ধর্ন নয়। আর কিছু কিছু জায়গায় চামুণ্ডাতে গেলে আপনি দেখতে পাবেন সেখানে কিন্তু মুখোশ রাখা রয়েছে। এই যে মুখ আর মুখোশ, এই ব্যাপারটা কিন্তু মালদার মন্দিরেই আপনি দেখতে পাবেন। কেন? চামুণ্ডার একটা উৎপত্তি, মানে লোককাহিনী এখানে জড়িয়ে রয়েছে। বেশ কয়েকটা ছেলে পুকুরে ধারে তারা খেলা করছিল, এবং সেখানে তারা একটা মুখোশ পায়, এবং সেই মুখোশটা খেলতে খেলতে বাচ্চাটা নিজের মুখের মধ্যে লাগিয়ে নেয়, এবং তারপর কিন্তু আর সেটাকে খোলা যাচ্ছিল না। এই যে পুকুর থেকে পাওয়া যে মুখোশটা আর খোলা যাচ্ছিল না শত চেষ্টাতেও, তখন নাকি দৈববাণী হয় যে আমি দেবী চামুণ্ডা, এখানে আমার মন্দির স্থাপন করলে, আমার পুজো করলে, তাহলে আমি এখানে থেকে যাব। তারপর থেকে বলে নাকি যে ওই মন্দির স্থাপন হয়, এবং তারপরে ওই মুখোশ পরে কি বলে সবাই সেখানে আনন্দ উৎসব করে। এবার মুখোশ মানে কিন্তু গম্ভীরা নাচে শুধুমাত্র চামুণ্ডার মুখোশ প্রচলিত এমনটা নয়। সেখানে শিব, গণেশ, অনেক কিছুরই, যেরকম আমরা ছৌ মুখোশে আমরা বৈচিত্র্য দেখতে পাই, গম্ভীরা মুখোশেও কিন্তু একই রকম বৈচিত্র্য দেখা যায়। এবং গোটা মালদা জুড়ে কিন্তু আমরা যেটা দক্ষিণবঙ্গের মানুষ চড়ক বা গাজন বলি, ওরা বলে আমরা গম্ভীরা উদযাপন করছি। এবং বিভিন্ন মন্দিরে, শুধু শিব মন্দির নয়, সেখানে বিভিন্ন চামুণ্ডা মন্দির, বিভিন্ন শক্তি মন্দিরেও কিন্তু এই গম্ভীরা নাচ দেখা যায়, যেটা আবার স্থানভেদে গিয়ে একটু উত্তরেই তার পার্শ্ববর্তী রাজ্য দিনাজপুরে গমিরা নাম হয়ে গেছে। তার মানে সমস্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন দিকেই এটা রয়েছে। একদম, বিভিন্ন নামে রয়েছে, লোকাচারে একটু পদ্ধতিটা আলাদা হয়ে গেছে, কিন্তু মূল উৎস বা মূল যে অবজেক্টিভ, সেটা কিন্তু একই। কিন্তু আমরা শহরে থাকি, কলকাতাতে এখনো পর্যন্ত কোথাও কি এই চড়ক বা গাজন হয়? দেখুন, সব থেকে বড় কথা, অতীতে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ গাজন বা চড়ক কালীঘাট অঞ্চলে হতো। নকুলেশ্বরের যে গাজন, কালীঘাটের যে গাজন, নকুলেশ্বর মহাদেব কালীঘাটে অত্যন্ত উনি ভৈরব। উনি ভৈরব, এবং ওনার প্রসঙ্গটা যখন উঠল, ওনার প্রসঙ্গের সঙ্গেও কিন্তু একইভাবে, যেরকম তারকেশ্বরে একটি কপিলা গাইয়ের কথা রয়েছে, এখানেও কিন্তু ব্রহ্মানন্দ গিরি, যিনি ওনাকে দেখতে পান, উনিও কিন্তু এরকমভাবেই একটি গাভীকে দেখেন যে রোজ সেখানে দুধ দিচ্ছেন, এবং সেই থেকেই কিন্তু উনি নকুলেশ্বর ভৈরবকে আবিষ্কার করেন, এবং মায়ের মন্দিরের অদূরেই এখনও সেই মন্দির রয়েছে। তো কালীঘাটের গাজন কিন্তু মানে একটা সময় অত্যন্ত পপুলার ছিল। তবে বর্তমানে কলকাতায় ছাতুবাবু লাটুবাবুর বাজারের ওখানে যে গাজনটি হয়, সেটা সব থেকে বেশি জনপ্রিয় বলে গণ্য হয়। মানে এখনো সেখানে গাজনের বেশ কিছু নিয়ম বেশ কিছু পালন নিয়ম করা হয়। এখনো পালন করা হয়, তবে সেটা কিন্তু একদিনের, 3 দিনের নয়। চৈত্র সংক্রান্তির দিনই নাকি সেখানে দেখা যায়। এমন একটা সাবজেক্ট, ধরুন চড়ক বা গাজন নিয়ে আমরা আলোচনা করছি, বাংলায় কিন্তু এরকম আরো অনেক ব্রত রয়েছে, পুজো রয়েছে, যেগুলো আস্তে 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 হারিয়ে যাচ্ছে। একদম। কারণ হচ্ছে আমরা তো যত দিন যাচ্ছে আমাদের মধ্যে শহুরে সংস্কৃতি যেরকম আমাদেরকে ঘিরে ধরছে, একইভাবে আমাদেরকে ঘিরে ধরছে নানাভাবে নিজেদেরকে আরামে রাখা। তো আমরা যেখানে গাজনের মতো উৎসব বা যে কোনো ব্রত, যেখানে কৃচ্ছ সাধনার পথ খুলে দেয়, সেখানে আমরা আরামে থাকার কথা ভাবি। কাজেই যত দিন যাবে, শহুরে সভ্যতা মফস্বল ছাড়িয়ে যত গ্রাম বাংলায় প্রবেশ করবে, গাজনের মতো উৎসব কিন্তু একটা সময় অতীতের স্মৃতি হয়ে যাবে। অ্যাকচুয়ালি কোথাও না কোথাও আমরা যদি ভাবি, একটা প্রশ্ন উঠেই আসে বর্তমান এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে, গাজন কি সত্যিই আমাদের সংস্কার না কুসংস্কার? এই প্রসঙ্গে যদি আমরা যাই, তাহলে
অনেকেই বলবে আমরা যা কিছু করি পুরোটাই তো কুসংস্কার তাহলে, কিন্তু আদপে কি তাই? তাহলে তো বলতে গেলে আমরা যে কোনো ধরনের পূজাচার করি সেটাকেও তো কুসংস্কার বলা যায়। কিন্তু না, আমার মনে হয় গাজন হোক, চড়ক হোক, যে কোনো ব্রত কথা হোক, যাই হোক না কেন, তা কিন্তু আমাদেরই আদি সংস্কৃতির, আদি সভ্যতার একটা অংশবিশেষ ছিল, যা হয়তো আইনি কারণে, কিছু না কিছু কারণে তা পরিবর্তন সামান্য হলেও আমার ব্যক্তিগতভাবে এগুলোর কোনো কিছুকেই কুসংস্কার বলে মনে হয় না। আমার মনে হয় এর মধ্যেই লুকিয়ে আছে আমাদের আদি সংস্কৃতির বীজ। একেবারেই, মানে এই জিনিসগুলোকে হারিয়ে যেতে দিলে হবে না, আমাদের কোথাও না কোথাও নিজেদের মনে রাখতে হবে, একদম আলোচনা করতে হবে। এই যে ধরুন আজকে আমরা আলোচনা করলাম, মাঝে মধ্যে এই টপিকগুলো আমাদের তুলে আনতে হবে। একদমই, কারণ এগুলো নিয়েই যত আপনি পড়াশোনা করবেন তত আপনিও অনেক অতীতের না জানা ইতিহাসকে আপনি ছুঁতে পারবেন। আজকে যেরকম চড়ক বা গাজন প্রসঙ্গে আমরা এতগুলো শিব মন্দির এবং তার উৎসের কথা বললাম, হয়তো অনেকেই আমরা শিব মন্দিরগুলোর নাম জানতাম, কিন্তু আমরা জানতাম না এর পেছনে কি গল্প লুকিয়ে আছে। এই গল্পগুলো তো আমার তো অন্তত মনে হয় চারপাশে আমাদের যা ঘটছে সেই সব কাহিনীর চাইতে অনেক বেশি ইন্টারেস্টিং। অবশ্যই, দারুণ সময় কাটলো আর অনেক অনেক নতুন তথ্য পেলাম। অনেক ধন্যবাদ জানাই এবং সমস্ত ভিউয়ার্সকে আমার তরফ থেকে আগাম নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ সো নমস্কার। মাচ।